আমন্ত্রণ সবাইকে কেমন বাংলাদেশ চা অনুষ্ঠানের সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, দেশে কোরবানির পশুর দাম নিয়ে যেন শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর ঈদুল আজহায় সবচেয়ে দামি গরুটি বিক্রি হয়েছিল ৩৫ লাখ টাকায়, আর এবছরে এখন পর্যন্ত সবচেয়ে দামি গরু বিক্রি হচ্ছে ১ কোটি টাকা। সেখানে আবার বংশ পরিচয় দেওয়া হচ্ছে। বিক্রির অপেক্ষা আছে ১.৫ কোটি টাকা দামের আরও গরু। এসব গরুর ক্রেতাও আছেন এক দেশে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় হিসাবে দেশে এবার কোরবানির যোগ্য পশুর চাহিদা ১ কোটি ৭ লাখ। এর বিপরীতে প্রস্তুত আছে ১ কোটি ২৯ লাখ ৮০ হাজারের বেশি গরু কিংবা পশু। ২০১৪ সালে ভারত গরু রপ্তানি বন্ধ করে দিলে দেশে কোরবানির যোগ্য পশুর ব্যাপক সংকট সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে দেশের শিক্ষিত তরুণরা আধুনিক খামার গড়ে তুলে ধীরে ধীরে কেটে যায় সেই সংকট। বর্তমানে ২০ লাখ খামারি এবং গেরস্থ কৃষক যোগান দিচ্ছে কোরবানিযোগ্য পশুর চাহিদার পুরোটাই। তবে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্যে কিংবা স্বয়ংসম্পূর্ণতা অর্জনের সঙ্গে সঙ্গে দামও বেড়েছে অস্বাভাবিকভাবে। বিভিন্ন খামারে কোটি টাকা মূল্যের গরু বিক্রি হচ্ছে। ছাগলের দাম উঠেছে ১৫ লাখ টাকা পর্যন্ত। কেউ কেউ বলছেন বাজারে অস্বাভাবিক দামে ডিম কিংবা পেঁয়াজ বিক্রি হলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালায়। কিন্তু এমন অস্বাভাবিক দামে যারা কোরবানির গরু ছাগল বিক্রি করছে বংশ পরিচয় দিয়ে, তাদের বিরুদ্ধে কেন সংস্থাটি নীরব? আবার যারা কোটি টাকা দিয়ে সব কোরবানির পশু কিনছে তারা যথাযথ কর দিচ্ছে কিনা সরকারের কোষাগারে, তা এনবিআরকে যাচাই করার পরামর্শ দিচ্ছেন কেউ কেউ। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে গত ৩ মাসে দেশে খেলাপি ঋণ বেড়েছে ৩৬,০০০ কোটি টাকা। ৩ মাসে। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন এসব ঋণ খেলাপিরাই দামি পশু কোরবানি দেওয়ার প্রতিযোগিতায় নেমেছে। গত কয়েক বছর ধরে কিছু কিছু খামারে এবং অনলাইনে পশু বিক্রি হচ্ছে লাইভ ওয়েটে। এতে ভোক্তারা স্বস্তি জানালেও প্রশ্ন তুলছেন দাম নিয়ে। এবছর কোথাও কোথাও গরুর লাইভ ওয়েটে ৫০০ টাকা করা হয়েছে, কিন্তু আসলে বাস্তবে কি পাচ্ছে সেটাও প্রশ্নের ব্যাপার। সেই হিসেবে প্রতি কেজি মাংসের দাম ছাড়িয়ে যাবে ১,০০০ টাকা। খামারিদের অভিযোগ, ফিড ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পশু খাদ্যের দাম কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে, ফলে খামারিদের উৎপাদন খরচ বেড়ে গেছে। এদিকে রাতের আধারে প্রতিবেশী দেশগুলো থেকে সীমান্ত পথে অবৈধভাবে গরুর পাল ঢুকছে দেশে। এতে বড় ক্ষতির মুখে পড়তে পারে ক্ষুদ্র ও প্রান্তিক খামারিরা। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন কোরবানির পশুর বাজার এখন আর গেরস্থ কৃষক কিংবা ক্ষুদ্র খামারিদের হাতে নেই, চলে গেছে কালো টাকার মালিক আর কর্পোরেট হাউসগুলোর হাতে। কেউ কেউ বলছেন যখন থেকে বড় বড় ব্যবসায়ীরা খামারি হয়ে উঠেছেন তখন থেকেই বাড়তে শুরু করেছে কোরবানির পশুর দাম। এই যখন অবস্থা, তখন আজ আমাদের আলোচনার বিষয় যৌক্তিক মূল্যে কোরবানির পশুর বাংলাদেশ চাই। আর এই বিষয়ে আলোচনার জন্যে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান, আছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক উৎপাদন ডক্টর ABM খালেদুজ্জামান, বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ শাহ ইমরান। আমার বাম দিকে আছেন FBCCI-এর সাবেক সহসভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন এবং TVN24-এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ। ইসলামিক স্কলার মৌলানা আবুল কালাম আজাদ বাশার আছেন আমাদের সাথে এবং বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলমও আছেন। দর্শক, অনুষ্ঠানে মতামত জানাতে অথবা প্রশ্ন করতে ফোন করুন স্ক্রলে দেখুন নম্বরে, লিখুন ফেসবুকে। জানিয়ে রাখছি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে ফেসবুক এবং ইউটিউবেও। যাচ্ছি মূল আলোচনায়। আমি শুরু করতে চাই জনাব নাজমুল আশরাফ আপনাকে দিয়ে। নাজমুল আশরাফ, এবারে ঈদে কোটি টাকার মূল্যের গরু বিক্রি হয়েছে। গত ঈদে ৩৫ লাখ পর্যন্ত আমরা দেখেছি, কিন্তু এবার উলম্ফনটা মানে অস্বাভাবিক এবং শুনছি বাজারে নাকি ১.৫ কোটি টাকাও হাঁকা হচ্ছে। আসলে তো কোরবানির মেইন উদ্দেশ্য হলো ত্যাগ করা। মানে আমাদের ইসলামে যেটা আছে যে আপনার একটি আপনার সামর্থ্য অনুযায়ী আপনার নিয়ত করে একটি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য একটি কোরবানি দেওয়া, একটা পশু কোরবানি দেওয়া। কিন্তু সেখানে এই যে আপনার অস্বাভাবিক দামের প্রতিযোগিতা আর একটা আপনার মানে একটা অস্বাভাবিক অনেকের কাছ থেকে শুনছি যে ভাই কোরবানি হাতে যেতে ভয় করছে। এটা নিয়ে আপনার বিশ্লেষণ কি? এই যে ছাগলের দাম ১৫ লাখ টাকা, ৩০-৪০ লাখ টাকার গরু দেদারসে বিক্রি হচ্ছে কিংবা আপনার হাঁকা হচ্ছে যেখানে সেখানে, এগুলো আসলে কিসের লক্ষণ? এটাকে আপনি কতখানি স্বাভাবিকভাবে দেখছেন? ধন্যবাদ আশিক ভাই। মোটেও স্বাভাবিকভাবে দেখছি না। কোরবানির উদ্দেশ্য কি, ধর্ম কি বলে এবং সেই উদ্দেশ্য আমরা কতটা সাধন করি, এবং কোরবানি দেওয়ার নামে যে অসুস্থ প্রতিযোগিতার কথা আপনি বললেন, পশুর দামের কথা বললেন, বাংলাদেশের বংশ পরিচয় যে গরুর দাম ১.৫ কোটি টাকা হাঁকা হচ্ছে, যে গরুর দাম আসলে কোনোভাবেই ৩০-৩৫ লাখ টাকার বেশি হতে পারে না। জি, আমি দামের জায়গাটা আসার আগে একটু বলি যে আপনার বাংলাদেশে বহু মানুষ আছে
হয়তো বছরে একবারই আপনার গরু বা ছাগলের মাংস খেতে পারে এই Right. কোরবানির সময়, আর সারা বছর চিন্তাও করতে পারে না। এই বাস্তবতা যেমন আছে, ঠিক একই সাথে ওই যে 1 কোটি 2 কোটি টাকা দিয়ে কেনার মানুষও আছে, এবং অসংখ্য মানুষ আছে যাদের টাকার কোনো হিসাব নাই। আমরা কালো টাকা, আপনার ঋণ খেলাপি, চোরা কারবারি, অর্থ পাচারকারী, এদের কথা নিয়ে সারা বছর আলাপ করি। ওই মানুষগুলোর যা সামর্থ্য, তাদের কাছে 1 কোটি টাকা কোনো দামই না। আর আমরা জানি এটা আগেও ছিল, প্রতিনিয়ত বাড়ছে। এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা, কে কত বেশি দামে দেবে। আমার মনে আছে ছোটবেলায় আমরা তখন স্কুলে পড়ি, দৈনিক ইত্তেফাকে বাজারের সবচেয়ে দামি গরুটার ছবি এবং পাশে ক্রেতার ছবি সহ ছাপা হয়েছিল, নিচে লেখা ছিল কোনটা আসল গরু। এখন যারা বেশি দামে গরু কেনেন এবং বেশি দামে কিনে নিজেদেরকে বাহাদুরি দেখাতে চান, না, তাদেরকে তো সার বলা হয়, গরুকে সার বলা হয়, তাদেরকেও তারা দেখাইতে পারে। হ্যাঁ, এবং ওটা এক ধরনের কৃতিত্ব এবং সামাজিক মর্যাদা নিজেকে মনে করে। এবং যিনি 1 কোটি টাকা দিয়ে গরু কেনেন, তার আয় কত, সেই আয় কতটা বৈধ, আয়ের উৎস কি, সরকারের কর দেন কিনা, সরকারের নিয়মকানুন মানেন কিনা, সেগুলো নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারে। এবং চাইলে সরকারের যে বিভিন্ন কর্তৃপক্ষ, দুদক আছে, আমাদের এনবিআর আছে, আমাদের ভোক্তা অধিকার আছে, তারা গিয়ে খোঁজ করতে পারে যে লোক 1 কোটি টাকা দিয়ে গরু কিনে তার ইতিহাসটা কি। দেখা যাবে কি অনেক বাজে ইতিহাস খুঁজে পাওয়া যাবে, সেটা হয়তো একটা সূত্র হতে পারে। কিন্তু এই যে আপনি বললেন যে অস্বাভাবিক দাম এবং সেটি নিয়ে প্রতিযোগিতা, তারপরেও কিন্তু কেনাবেচা হচ্ছে। আর যেই হাটগুলোর খবর আমরা দেখছি গণমাধ্যমে, পত্রপত্রিকায় আসে, টেলিভিশনে আসে, তার চেয়ে বেশি আপনি দেখবেন হরেক রকমের ভিডিও আপনি দেখবেন অনলাইনে, ইউটিউবে এই হাট নিয়ে। এবং মোটামুটি কোরবানির হাট কিন্তু অনলাইনে অনেক আগে জমে গেছে। জি। এবং কত রকমের বিচিত্র উপায় গরু বিক্রি করা, গরুর পরিচয়, আপনি বলছেন বংশ পরিচয়, কদিন পরে হয়তো বলবে তার স্বভাব ভালো, তার সার্টিফিকেট আছে, সে মানুষের সাথে খারাপ ব্যবহার করে না, জবাই করার সময় আপনাকে লাথি দেবে না, আপনার দিকে বাজে চোখে তাকাবে না, এরকম হয়তো বৈশিষ্ট্য আরও যোগ হবে আর কি। তার মানে কোরবানির যে উদ্দেশ্য, তার যেই মানে ত্যাগের মহিমা, যেই কারণে আমরা আপনার এই ঈদুল আজহায় গরু এখানে কোরবানি আরেকটা দিই। নৈতিক বিষয় আসতে পারে। আমি যদিও মৌলানা আবুল কালাম আজাদের কাছে পরেই যাব, যে মানে কোরবানি কিংবা এই যে ঈদুল আজহা কিংবা কোরবানি পশুকে আপনার যে মানে একটা যে মহৎ উদ্দেশ্যে মানে আল্লাহ সন্তুষ্টির জন্য, যে এটা ওনার কাছে শোনার জন্য। কিন্তু এখানে দেখেন, আপনি শুরুতেই বলেছেন যে অনেক মানুষ আছে যারা সারা বছর আসলে গরুর মাংস খাওয়ার সামর্থ্য নাই, এবং এই মানুষগুলোকে ডিস্ট্রিবিউট করা হয় কিন্তু এই গরু মাংস, এবং তারা একটা সুযোগ পায় এটা খাওয়ার। কিন্তু 1 কোটি টাকা দিয়ে কিন্তু 100টা গরু কেনা যেত, হ্যাঁ, এবং তাহলে প্রায় 1 লাখ লোক খেতে পারতো নিশ্চয়ই। কিন্তু যদি আপনার উদ্দেশ্য থাকতো যে আপনি দরিদ্র নিঃস্ব মানুষের উপকার করবেন, তাহলে আপনি 100টা গরু কিনে দিতেন। এবং দ্বিতীয় কথা হচ্ছে কি, যারা 1 লাখ টাকা দিয়ে কোরবানি দিচ্ছেন, সেই গরুর দাম কত পড়ছে সেটা একটা ব্যাপার। দ্বিতীয়ত, অনেক দামি দামি গরু কিনছেন বা অনেকগুলো গরু কিনছেন, তারা সেই মাংস কতটুকু দরিদ্র অসহায় মানুষকে পৌঁছান, আর কতটুকু সামর্থ্যবান তার সমকক্ষ বা তার চেয়েও বেশি সামর্থ্যের মানুষকে বিলান, লোক দেখানোর জন্য করেন, কিনে দিয়ে চলে গেলেন। এখন মানুষ সাহেব নিশ্চয়ই বলবেন যে যেই কারণে কোরবানি এসেছে, আমরা সেই বিধান সম্পর্কে জানি, সেখানে আপনি আপনার প্রিয় বস্তু কোরবানি দিবেন, উৎসর্গ করবেন আল্লাহর নামে। এর ধারে কাছে কি আমরা আছি? কোরবানির নামে যা কিছু হয়। আমি মৌলানা আবুল কালাম আজাদ আপনার কাছে আসতে চাই। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আসলে আজ এই যে কোরবানি পশুর দাম নিয়ে এক ধরনের প্রতিযোগিতা চলছে, অসুস্থ ব্যাপার, মানে আসলে আল্লাহর সন্তুষ্টির জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে, নাকি এটা আসলে দেখানোর জন্যে, বড়াই করার জন্যে, কিংবা আপনার একরকম অসুস্থ প্রতিযোগিতার জন্য এগুলো করা হচ্ছে? এবং সেই প্রতিযোগিতার সুযোগ নিয়ে কোনো ব্যবসায়ী কিংবা খামারি এটার বাহারি নাম দিয়ে এটার দাম 30-40 লাখ কিংবা 1 কোটি টাকায় পর্যন্ত উঠিয়ে ফেলছে। একরকম এখানে একটা সিন্ডিকেটের কথা আমরা শুনছি। এই ব্যাপারে ইসলাম ধর্মে আসলে কি ব্যাখ্যা দেয়? এটা কতটুক আমাদের জন্য হালাল হয়, কিংবা এটা কতটুকু আমাদের শরীয়ত মোতাবেক? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, আসলে কোরবানি একটা ইবাদত, এটাই সবার আগে মাথায় রাখতে হবে। আর ইবাদত হবে বাহুল্যমুক্ত এবং প্রদর্শনেচ্ছা মুক্ত। আল্লাহ তাআলার কাছে মানুষের জবাইকৃত পশুর গোস্তও যাবে না, তার রক্তও যাবে না, যাবে তার অন্তরের চিন্তাটা। কোরআন মাজিদ আল্লাহ তাআলা এই বিষয় সুস্পষ্ট বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কত মোটা পশু জবাই করলে এবং সেটা কতটুকু গোস্ত হলো, মাংস হলো, এগুলো আল্লাহর কাছে পৌঁছবে না। পৌঁছবে তোমার মানসিক বিষয়টা,
কিন্তু আমরা কোরবানটাকে এখন যেন সবাই মিলে প্রতিযোগিতায় এটাকে লিপ্ত হয়ে প্রদর্শনের বস্তু বানিয়ে ফেলেছি। অথচ যে ব্যক্তি লৌকিকতার জন্য ইবাদত করবে সে ইবাদত কিন্তু আল্লাহ পরিত্যাগ করেন, সেটা যত সুন্দর ইবাদত হোক। কোটি টাকা দিয়ে মসজিদ বানাবেন, কিন্তু অন্তরে যদি এখলাস না থাকে তাহলে আল্লাহ সেদিকে তাকাবেন না। আপনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার ওয়াসাল্লাম মসজিদ আছে একটা, ওই সাহেবের মসজিদ, ওই চৌধুরী সাহেবের মসজিদ, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাকাবেন না তোমার চেহারার দিকে, তাকাবেন না তোমার সম্পদের দিকে, তিনি তাকাবেন তোমার অন্তরের দিকে, দেন তাকাবেন তোমার এবার আমলের দিকে। তো আমরা কোরবানিটাকে আজকে ট্র্যাডিশনাল রূপ দিয়ে এমন পর্যায়ে নিয়ে গেলাম যে এখন মনে হচ্ছে যেন কে কত টাকা দিয়ে কোরবানি করলো সেটাই প্রাধান্য পাচ্ছে। এই জাতীয় ইবাদত কিন্তু আল্লাহ পরিত্যাগ করেন। মূল কথা, আল্লাহকে পাওয়ার জন্যই মূলত আমাদের প্রিয় বস্তু আমরা আল্লাহর রাস্তায় দিচ্ছি। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলা বলছেন, প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় না দিলে তোমরা আল্লাহর সন্তুষ্টি পাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তদীয় সন্তান ইসমাইলকে আল্লাহর সন্তুষ্টির জন্যই কিন্তু তিনি জবাই করতে উদ্যত হয়েছিলেন। ঠিক সেই সুন্নাহটাকে আমরা অনুসরণ করতে এসে আমরা আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহাব্বত, আল্লাহর নৈকট্য যেন একপাশে ঠেলে দিলাম। এখন আমি কত টাকা দিয়ে কুরবান দিলাম সেটাই প্রাধান্য পেয়ে যাচ্ছে। আর এই প্রতিযোগিতার মানসিকতা কিন্তু আজকে প্রভাব ফেলছে মূল্যের মাঝে। না হয় 1 কোটি টাকা, যেটা বারবার বলছিলেন যে একটা গরুর মূল্য 1 কোটি টাকা, এটা কিভাবে সম্ভব হয়? মানে আমরা যদি কেজির হিসাবও করি তাহলে সেটা কেজি মানে সেটা কোনোভাবে ওজন অনুযায়ী এটাকে কোনোভাবেই ক্যালকুলেশনে আনা যাবে না, এটা অসম্ভব। কিন্তু সেটা হচ্ছে, এই হওয়ার পিছনে কারণ ওই যে 1 কোটি টাকা দিয়ে কে কিনেছে সেটাও কিন্তু খবরে আসবে, আর তিনি আপ্লুত হবেন যাক মানুষ জেনেছে যে আমি একটা বড় পশু জবাই করেছি। আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন মানুষের হিসাব নিতে শুরু করবেন তখনও তিনি বলবেন, আনা আগনা শুরাকা আনি শিরক মান আমিলা আমালান ওয়া আশরাকা মাইয়া গায়রি তারাকতু। এই হাদিসের বাংলা অর্থ হলো, তোমরা যারা আমি আল্লাহর সন্তোষের সাথে অন্য চিন্তাকে একসাথ করে কোনো আমল করেছো, আমি আল্লাহ কিন্তু শিরক মুক্ত, তোমাকে আমি আজকে পরিত্যাগ করলাম। এই জন্য যারাই কুরবান করবে আল্লাহর সন্তোষ ব্যতীত ভিন্ন কোনো চিন্তা যদি তার অন্তরে একটুকুও জায়গা করে নেয়, এবং এই যে আল্লাহ সেই এই যে দাম কুরবানিকে পরিত্যাগ করবেন। বাড়ানোর যে একটা প্রতিযোগিতা, মানে এটাতে কিন্তু অন্য যারা কোরবানি দিবেন তাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। মানে একটা কেন যেন আপনার দাম বাড়ানোর প্রতিযোগিতা, মানে কোনো একটা বংশ পরিচয় দিয়ে, কোনো একটা নাম দিয়ে, কোনো কিছু একটা করে সেটার দাম এবং আপনার 10 কোরবানির ডবল যে বাড়িয়ে দেওয়া। পশুটার গোশত আমাদেরকে খাওয়ার আল্লাহ অধিকার দিলেন, সেখানে কিন্তু তিনি বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, তোমরা নিজেরা খাবে এবং অসহায় মানুষকে তা থেকে খাওয়াবে। 1 কোটি টাকা দিয়ে যদি একটি গরু কোরবান না দিয়ে তিনি 1 লাখ করে 100 গরু কোরবান দিতেন, তাহলে কিন্তু এখানে অসংখ্য অসহায় মানুষকে গোশত তিনি খাওয়াতে পারতেন। এটা একটা কমন সেন্সের ব্যাপার যে আমি এই সুযোগটুকু না নিয়ে শুধুমাত্র নাম মানুষের কাছে ফলাও করে প্রকাশ করার জন্য আমি অর্থেরও তো বিশাল একটা অপচয় করলাম। এখানে আমি দেখছি যে কোরবানির মিডিয়ায়, কোরবানির মাধ্যমে আজকে অর্থের অপচয় হচ্ছে। যেটা বাজারে 800 টাকার গোশত কেজি, অথচ কোরবানের সময় ওইটা হিসাব করলে 1000 টাকা পড়ে যায়, 1200 পড়ে যাচ্ছে, আরও বেশি পড়ে যাচ্ছে। এখানে কোরবানের মাধ্যমে কথা ছিল আমরা অপচয় রোধ করব, আমরা মানবিক হব, অন্যের প্রতি দয়াদ্র হব, নিজেকে আল্লাহর সামনে কিভাবে স্যাক্রিফাইসের নমুনা উপস্থাপন করা যায় সেটা শিখব। কিন্তু আমরা সেই ট্র্যাক থেকে সরে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে জনাব শাহ ইমরান। বলা হচ্ছে এবার কোরবানির ঈদে পশুর দাম বেশি হবে, এর কারণ কি, কিংবা আপনি যদি একটু আমাদের বলেন যে এবার দাম বাড়ার কারণ কি? এবার পশুর দাম বেশি হবে, যদিও বলা হচ্ছে পর্যাপ্ত গরু আছে কোরবানির জন্য। বেশি হবে সে কথাটার সাথে আমি একমত না, কারণ এবছর আমরা লাইভের যে প্রাইসে সেল করছি গত বছর ঠিক একই প্রাইসই সেল হয়েছে। আপনি এটা ফার্মে খোঁজ নিলেই জানতে পারবেন, প্রাইস বাড়েনি। সাপ্লাই যেটা আছে আমাদের 21 লাখ বেশি সাপ্লাই আছে, দ্যাট ইজ ট্রু অলসো। বাট প্রশ্ন হতে পারে যে আপনারা বলতে পারেন যে গরুর মাংসের দামটা বেশি কেন, সেটা আমরা 500 কেন, 550 কেন, কেন আমরা 300 350 না, এটা হতে পারে প্রশ্ন। এখানে আমরা বহুদিন ধরে কিন্তু একটা কথা বারবার বলছি যে আমাদের পশু খাদ্যের দাম বিগত 3 বছর যদি আপনি হিসাব করেন 75% বেড়েছে। গমের ভুসি আজ থেকে 3 বছর আগে যেটা কেজি ছিল 22 টাকা, সেটা আজকে 51 টাকা। আপনি যদি 6 বছর আগের হিসাব করেন, 6 বছর আগের থেকে আজকের প্রাইস 3 গুণ বেশি, কোনো প্রোডাক্টের 3 গুণ বেশি, কোনোটা 2 থেকে 2.5 গুণ বেশি। এখন আপনি মাংসের দাম আজ থেকে 3 বছর আগে যদি আপনি 650 টাকা ধরেন,
এখন তাহলে আপনি কত ধরবেন? নাম্বার 1 প্রশ্ন। আমরা কিন্তু আরেকটা কথা বারবার বলি যে গরুর মাংসের দাম আমরা ধরলাম যে ফিডের দাম বাড়বে, সেটা একটা বৈশ্বিক ব্যাপার আছে, বাড়বে, ঠিক আছে, কিন্তু আমরা যে আরো কথা বলছি যে আমাদের পার গরু প্রতি মাংসের উৎপাদন আমাদের বাড়াইতে হবে, পার গরু প্রতি আমাদের দুধের উৎপাদন বাড়াইতে হবে। এইটার জন্য আমাদের যা যা করণীয় এগুলো কিন্তু আমরা করছি না। আমরা একটা দেশি গরু থেকে পার ডে, আপনি একটা দেশি গরুকে যদি 4 কেজি, কিন্তু আমরা তো জানি বিশ্ববাজারে ফিডের ইনগ্রেডিয়েন্টস সবকিছুরই দাম কমে গেছে এবং পড়তির দিকে, মানে এটা পড়ছে। এখন আমরা কৃষকরা তো, খামারিরা তো আর ফিড আমদানি করে না, জি। এটা ফিড আমদানিকারক যারা আছে তারা এই প্রাইস সম্বন্ধে বলতে পারবে। বাট আমরা যে কথাগুলো বলছি, একটা দেশি গরু থেকে আপনি পার ডে আপনি 4 কেজি খাবার খেয়ে সেখান থেকে আপনি হয়তো 250 থেকে 200 গ্রাম মাংস বৃদ্ধি পাবেন। আমরা যে বারবার বলছি যে উন্নত জাতের গরু বা বিদেশে যে সমস্ত গরু যেগুলো আছে, ব্রাহ্মা, সিমেন্টাল, আরো অনেক ধরনের স্পেশাল মাংসের গরুর জাত আছে, সেগুলোকে আমরা কেন আনি না? ওই গরুগুলা তো আপনার পার ডে 1 কেজি করে মাংস বাড়বে। এখন এই যে কৃষক, না সেগুলো আনলে তোর বিপদ। আপনার তো সেরকম জাতের গরু তো জাত বলে আপনারা 1 কোটি 1.5 কোটি টাকা উঠাইছেন, তো মানুষ তো ভয় পায় যে ওইগুলো আসলে পরে আপনারা দাম 800 জায়গায় তো 1200 না। যে গরুটা, যে প্রোডাক্টটা অ্যাভেলেবেল না বাংলাদেশে, যেটা আপনি আনেন, সেটার প্রতি মানুষের ক্রেজ থাকবে। আর আপনি তো ক্রেজের কথা চিন্তা করলে হবে না। আমাদের অ্যাসোসিয়েশন, আমরা গভর্নমেন্ট, আমরা তো মানুষকে কম দামে মাংস খাবো সে ম্যান্ডেট নিয়ে তো আমরা কাজ করছি। এখন সে ম্যান্ডেট আদৌ কি সেটা হচ্ছে না কেন? এই যে গভর্নমেন্টকে বারবার বলছি আমাদেরকে অধিক উন্নত জাতের মাংসের ব্রিড এনে দেন, সে মাংস ব্রিড আপনি আনবেন না। কেন আনবেন না? আপনি বারবার বলছেন যে দুধের জাত নষ্ট হয়ে যাবে। আর পৃথিবী কি দুধ আর মাংস দুটো আলাদা জিনিস? এখন আপনি দুধের ডেভেলপমেন্টের চাচ্ছেন, এটার জন্য আপনি মাংসের জাত আনতে দিবেন না, এটা তো হইতে পারে না। আপনি দুইটাকে তো দুইটা ভিন্নভাবে দেখতে হবে। একটা খামারি সে যে যদি দুধের জাত করতে চায় সে দুধের জাত করবে। আমাদের ফ্রিজিয়ান জাত আছে, যে মাংসের জাত করতে তাকে মাংসের জাত করতে দেন। আপনি তো সেটা দিচ্ছেন না। এখন কিভাবে তাহলে এই মাংসের দাম কমবে? এই পয়েন্টগুলো তো, এই যুক্তিগুলো তো আপনাদেরকে শুনতে হবে এবং এই অনুযায়ী তো আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে। এমনি তো মাংসের দাম কমবে না দেশে। জি, ধন্যবাদ। না, আমরা যদি সিম্পল হিসাবও করি, যে গরুটি 1 কোটি টাকায় বিক্রি হচ্ছে ব্রাহ্মা জাতের, সেটার ওজন ছিল 1200 কেজি এবং সেই হিসাবে প্রতি কেজি মাংসের দাম 8333 টাকা পড়ে। তো ওই যে কথাটি আপনার বললেন মৌলানা আবুল কালাম আজাদ, কিংবা আমরা আলোচনা করলাম যে আসলে আমি তো সেই টাকা দিয়ে 100টা গরু কিনতে পারতাম এবং আমার দেশের মানুষ যারা আসলে এটা আল্লাহর সন্তুষ্টি যে কোরবানির যে উদ্দেশ্য, এবং যে মানুষগুলো খেতে পায় না কিংবা যে মানুষগুলো আসলে মানে এত দামে গরু মাংস কিনে খাওয়ার আপনার সুযোগ পায় না, সবসময় সামর্থ্য থাকে না, তারা অন্তত সেই সুযোগটা পায়। তো আমরা কিন্তু আসলে দেখেন গরু আমদানি করি না, কিন্তু গরুর খাবার কিন্তু সব আমদানি করতেছি এবং আমরা বলতেছি যে ওই গরুর খাবারের দাম বাড়ার কারণেই আমাদের দাম বাড়তেছে, সেটাই তো ব্যাপার। আমরা এটা নিয়ে আপনার কাছে আমি পরে আবার আসবো। জনাব হেলাল উদ্দিন, চাহিদার চেয়ে দেশে কোরবানিযোগ্য পশুর যোগান বেশি, যেটা বলছে সরকার অনেকদিন ধরেই, আর চাহিদার চেয়ে যোগান বেশি থাকলে দাম কমার কথা। এটা পৃথিবীর সব জায়গায় হয়, কিন্তু আমাদের দেশে তো উল্টা ঘটনা ঘটছে। এখানে অন্যান্য পণ্যের মতো কোরবানির পশুর ক্ষেত্রেও ঘটছে উল্টোটা। এর কারণটা কি? কারণটা যদি আপনি বলেন। ধন্যবাদ। যোগান তো অনেক বেশি। হ্যাঁ, যোগান অনেক বেশি। ক্রাইসিস নাই তো। ধন্যবাদ আপনাকে। ওই যে ছোটবেলায় আমরা একটা পড়তাম না, গল্প পড়তাম না, ওই যে বলো তো তোমার দেশে কতগুলো কাক আছে? তো উজির বলতো যে 9999টি কাক আছে। যদি কম হয় তাহলে মনে করতে হবে বেড়াইতে গেছে, আর বেশি হইলে ভাবতে হবে যে বেড়াইতে আসছে। এই হচ্ছে পরিসংখ্যান। বাংলাদেশে পরিসংখ্যানটা ওই রকমই। 1,07,00,000 গরুর প্রয়োজন আছে, 1,29,00,000 প্রয়োজন 1,07,00,000। এটা কে কারে বলছে? আমাদের আমাদের কাছে তৈরি আছে 1,29,00,000। কে কাকে বুঝাইলো? এই যে আমরা শুনলাম, আপনি বলেন তো, আমরা যখন ছোট ছিলাম গ্রামে দেখতাম এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে 2টা 3টা 4টা করে গরু পালতো না। এখন একটা গ্রামে একটা গরু পাবেন কিনা আমি সন্দেহ, কারণ একটা গরুর সঙ্গে 2টা লোকের পাহারা দিতে হয়। রাত্রেবেলা গরুর সঙ্গে ঘুমাইতে হয় না, গরু চুরে নিয়ে যায়, এবং এই গরুটা সে শেষ পর্যন্ত সে বড় বিক্রি করতে পারবে কিনা এই টেনশনে থাকে। গরু দিয়ে একসময় হাল চাষ করতো, গরু এখন হাল চাষও করে না, এখন মেকানাইজড হয়ে গেছে। তাইলে আপনি এই 1,29,000 গরু, 1,29,000 গরু আপনি কোথায় পাইলেন? আচ্ছা, এখন আসেন খামারিদের কথা। ডেফিনেটলি আমাদের দেশে খামারি হয়েছে, কতগুলো খামারি হয়েছে।
আমি এই পর্যন্ত আমি দেখার সুযোগ হয়েছে 7-8টা খামারি আমি দেখেছি, তাদের কারো আমি 100 গরুর উপরে দেখি, হয়তো বা হইতে পারে, আমার ভুল হইতে পারে, অথবা এর চেয়ে বেশি গরু থাকতে পারে। প্রশ্ন হচ্ছে বাংলাদেশে খামারি করে গরু কেন আমাকে তৈরি করতে হবে? আমার প্রশ্নটা একটি জায়গায়, আমার কি কেন গরুতে স্বয়ংসম্পূর্ণ হইতে হবে? আমি কি সব কিছুতে স্বয়ংসম্পূর্ণ হব? আপনি যেটা কিছুক্ষণ আগে এই রানা ভাই বললেন যে ওনাদের গরু মানে মানুষের খাবারের চাইতে অনেক বেশি দামি খাবার খাওয়াইতে হয় পশুরে। পৃথিবীর অন্যান্য দেশে আমাদের চারণ ভূমি নেই, আমাদের গরুগুলো আমাদের অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, নিউজিল্যান্ড বলেন, ওইসব জায়গায় গরু ওনারা প্রজনন করেন। আমি দেখে এসেছি এই সকালবেলা একজন মানে একটা ঘোড়া নিয়ে ঘুরে, একজন ঘোড়া নিয়ে ঘুরে শত শত গরু এবং ওই যে ছাগল চারণভূমিতে ছেড়ে দেয়, সারাদিন খায়, খেয়ে আবার সন্ধ্যাবেলা তার ঘরে সে ঢুকে যায়। ওইসব দেশে গরু উৎপাদন করবে, ওইসব দেশে গরু এক্সপোর্ট করবে, তারা করেও। আমার দেশে, আমার পার্শ্ববর্তী দেশ, নিকট প্রতিবেশী, সবচেয়ে ভালো বন্ধু যে কোনো সময়ের চাইতে ভারত, ওনারা গরু খান না। বিশাল একটি জনসংখ্যার মানুষ গরু খায় এবং ওনারা কিন্তু সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার, এবং সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার হচ্ছে আমার ভারত। সেখানে আমি কেন, এবং আপনি জানেন এই গরুগুলো কি করছে আমি বলি। সেদিন আমার বন্ধুর সাভারে গেলাম, তো সাভারে যাওয়ার পরে বলতেছে, হেলাল ভাই আমি গরুর খামার করছি 4 বছর না 4-5 বছর, এই পর্যন্ত আমার 1,72,00,000 টাকা লস, তোমার জমির দাম বাড়ছে। তা বলে আমি টাকা কি নিজের না ব্যাংকের? মানে ইএফ ফান্ডের। কথাগুলো খেয়াল করেন, মানে ওই যে ফান্ডিংটা করলেন, ওই ফান্ডিংয়ে সব বিত্তবানরা, কিন্তু গরুর খামার এই পর্যন্ত যারা করেছে তারা আমার মতো বিত্তবান, আমার চেয়ে বড় বিত্তবান, আমি খুব মানে পরিষ্কারভাবে বলছি। এবং তাদের গাড়িটার সামনে যেটা রাখা হয় কোনোটাই প্রাডোর নিচে না। এখন ধরেন আপনি, আমার ওভারহেড কস্ট আছে তো ভাই, আমি এখন গরু তো গরুর মতো করলে হবে না, গরু এখন গরু না, কিন্তু এইটা আপনাকে মনে করতে হবে যেটা মানে এটা হরিণের চেয়ে তো দামি জিনিস। একটা সময় আপনি কিন্তু প্রাডোর গাড়ির দামই গরুর দামের মধ্যে ঢুকাই দিচ্ছেন। বললাম তো আমি, এই যে কিছুক্ষণ আগে হুজুর বললেন না, আমরা আগে কি শুনতাম? আমরা আগে শুনতাম যে কুরবানি হচ্ছে মনের পশুটাকে কুরবানি দেওয়া। হুজুর এটা জানেন, আমি যেটা মসজিদে শুনেছি আর কি, যে কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে যে মনের মধ্যে যে পশুত্বটা আছে সেটা তুমি কুরবানি দাও। এখন আমরা সেটা ভুলে গিয়ে আমরা চিন্তা করছি মনেরটা মনে থাকুক, পশুটার আগে দিয়ে দিই, যত বড় পশু দিতে পারি তত বড় মানে মনের যে পশুটা সেটা জীবিত থাকবে। আসলে হয় কি, আমাদের দেশের কোনো কিছুই নিয়মের মধ্যে এখন আর চলছে না বোধহয়। এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থ। আমরা মানুষ হিসাবে দেশকে ভালোবাসবো, পরিবারকে ভালোবাসবো, মানে পিছিয়ে পড়া মানুষকে ভালোবাসবো, এইগুলো আমাদের কালচার থেকে উঠে গেছে। এখন আপনি ব্যাংক কিভাবে লুট করবেন, ব্যাংকের টাকা আপনি কিভাবে নিয়ে যাবেন, এবং সেই টাকা আপনি কিভাবে খরচ করবেন, 1 কোটি টাকা দিয়ে যে লোকটা একটা কুরবানি দেয় তার তাহলে ইনকামটা কত? এবং উনি জি, আমাদের একটু বিরতিতে যেতে হবে। আমরা এবিএম খালিদুজ্জামান আপনার কাছে আসবো, আপনার কাছে আসবো। জি জি জি, অবশ্যই আমরা বিরতি নিয়ে এসে আপনার কাছ থেকে আমরা শুনবো। দর্শক, নিচে ছোট্ট একটি বিরতি, ফিরছি অল্প সময়ের মধ্যেই, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। দেখছেন কেমন বাংলাদেশ অনুষ্ঠান, সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় যৌক্তিক মূল্যে কোরবানির পশুর বাংলাদেশ চাই। আমরা ফিরছি আমাদের আলোচনায়। আমার বিরতির পূর্বে জবাই হেলাল আপনার সাথে কথা বলছিলাম, কিন্তু আমাদের শাহ ইমরান কিছু একটা যোগ করতে চাচ্ছিল। আপনি যদি। আমি বলতে চাচ্ছিলাম যে হেলাল ভাই বলছিলেন যে সব বিত্তবানদের কাছে গরু এখন গরুর খামার। হেলাল ভাই পয়সালা মানুষ, প্রাডো যেখানে যায় হয়তো সেখানেই যায়, বাট ভেরি ট্রু ফ্যাক্ট ইজ যে এখন পর্যন্ত আপনি গরুর হাটে দেখবেন যে গরু যত সাপ্লাই হয় এর 97 to 98% গরু কিন্তু প্রান্তিক কৃষকদের থেকেই আসে। জি, আমরা জানি চরাঞ্চলে অনেক বড় বড় আপনার জোরদার কিংবা জমিদার আছেন, ওনারা কিন্তু চরও তাদের, আবার গরুও তাদের, সেখানে এই কৃষকদের দিয়ে তারা আপনার কৃষক পারে, আমরা এটাও জানি, এবং তারা গরুগুলো বেচতে নিয়ে আসে। আপনি এক্সেপশনাল কিছু আছে, বাট একটা কৃষক, আপনি যদি উত্তরাঞ্চলের দিকে যান, গরু তো আর বাংলাদেশের সব জায়গায় চাষ হয় না, কিছু জোন আছে, ওই জোনগুলোতে পাবনা, সিরাজগঞ্জ, আপনার রংপুর, ওই সমস্ত জায়গায় হয়। এরপরে ভাই যে কথাটা বললেন যে আমাদের গরুর মাংস গরু কেন করতে হবে এই দেশে, যেখানে পার্শ্ববর্তী ভারত আপনার গরুর মাংসের লার্জেস্ট কান্ট্রি। আর এই চিন্তা করলে তো 150 রুপি কিংবা 250-300 রুপির মধ্যে, 250 রুপির মধ্যে পাওয়া যায়। আর এই চিন্তা যদি করেন, আপনার তো তাহলে কৃষিকাজ সব বাদ দিয়ে দেন,
সব ইম্পোর্ট করলেই তো হয়, কারণ আমাদের দেশ তো ছোট, দরকার নেই তো করার। না কৃষিকাজ অন্য না, এখন না না, please, এখানে অন্য জায়গায় আপনি এখানে চালের দাম দেখেন, তেলের দাম দেখেন, রসুনের দাম দেখেন, আদার দাম দেখেন, একটা সিমিলারিটি আছে, কিন্তু গরুর মাংসের এত বেশ কম হবে কেন? আপনি ওখানে যদি 200-250 টাকা রুপি হয়, আমার কেন 800 টাকা রুপি হবে? কি কারণ? গতকালকের নিউজ আপনার ওই যে রান্নার মশলা দারচিনি না এলাচি, যেটা ইম্পোর্ট প্রাইস 1400 টাকা, বাজারে বিক্রি হচ্ছে 4400 টাকা। তো এরকম ম্যাল ফাংশন, ম্যাল প্র্যাকটিস, ম্যাল প্র্যাকটিস না এখানে এটা ট্যাক্সেশন বেশি বলে আমি একটু শেষ করে দিচ্ছি, কারণ যেহেতু ভুল মেসেজ যাবে। যখন এই ট্যাক্সেশন বেশি থাকে, এটা আপনার 300% আপনার দেখতে হবে সেটা রিপোর্টের উপর আপনার ট্যাক্স কত, তখন সেটাকে আন্ডার ইনভেস্ট করে, না, ওটাও কিন্তু বাকি টাকা নিয়ে সমর্থনযোগ্য না। পাঠায়। এই কারণে হয় কি আপনার এগুলো ভুল মেসেজ যায়, এগুলো বলার জন্য খুব সহজ, ব্যবসা না করলে বোঝা যায় না যে ব্যবসাটা কোন জায়গায়। মানে 1400 টাকার মশলা 4500 টাকায় বিক্রি হবে, এটাও কিন্তু সমর্থনযোগ্য না কোনোভাবেই না। এর কারণ আমাদের দেখতে হবে যে সেখানে ট্যাক্স কত বসাচ্ছে এবং কারসাজি কত হচ্ছে। এখন এই সমস্ত ক্ষেত্রে আপনার কৃষি পণ্য যেগুলো আছে, আমরা বারবার বলি কৃষি পণ্যের একটা মিনিমাম আমাদের প্রোডাকশন দরকার, সো দ্যাট আজকে যদি আপনি ইন্ডিয়া থেকে গরু না, আমরা তো বলছি মাছ চাষ করেন, কারণ মাছ চাষের আমাদের জন্য মাছ চাষটা খুব সুবিধাজনক, কিন্তু আমাদের জায়গা নাই এখানে। কি এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে যে ইন হুইচ কস্ট আপনি বলছেন যে কৃষিতে আপনি মানে গরুতে আপনি হেলাল ভাইয়ের কথাটা হলো কি মাথা ব্যথা, মাথাটা কেটে ফেলি। না আমি সে কথা বলিনি, ব্যাপারটা কিন্তু এরকম না, আমাকে ধান চাষ করতে হবে, আমাকে অন্য জিনিস চাষ করতে হবে, কিন্তু যে জিনিস আমি কমে কিনতে পারবো, আমার কস্টিং প্রাইস বেশি, সেটাকে কেন করতে হবে আমাকে? আমি সবই করব। আমাদের কস্টিং প্রাইস বেশি একটা কৃষি পণ্য, এটা তো একটা কৃষি পণ্য। না, আপনি তো ধান চাষ শুনেন, আপনি যে সার পর্যন্ত লাগছে, আপনি কৃষি যদি আপনি সবজির কথা বলেন, সেখানে বীজ আর সারটা লাগছে। এখানে তো আপনারা বারে বারে বলছেন যে আপনাদের গরুর যে খাবারটা বিদেশ থেকে ইম্পোর্ট করে আনতে হয়, সেটার দাম অনেক বেশি, তাহলে আপনার ফরেন কারেন্সি তো কষ্ট চলে যাচ্ছে। আপনার বিদেশ থেকে যে খাবার ইম্পোর্ট করে আনতে হয়, সেটা কি ইম্পোর্ট প্রাইস আমাদের জন্যই বেশি? এটা তো ইন্ডিয়ার জন্য বেশি, সব দেশের জন্য বেশি। ওদের তো গরু কেনা খাবার খাওয়াইতো না, এখন ওরা তো চরণভূমিতে খায়। প্রশ্নটা হচ্ছে যে না, আপনার কথা সবই ঠিক আছে, আমরা যদি এভাবে চিন্তা করি, আমাদের কৃষি পণ্য যেগুলো আছে, আপনার ডিম, দুধ, ডিম, কৃষি পণ্য, আদার যেগুলো আছে, মাংস আছে, এই সমস্ত, এটা তো সব ইম্পোর্ট বেসড হতে পারে না, এগুলো কিছু প্রোডাকশন আমাদের দেশে হতেই হবে। আজকে যদি গরুর মাংস সব বন্ধ হয়ে যায়, খামার সব বন্ধ হয়ে যায়, এই মাংস আপনি ইন্ডিয়া থেকে তারা আপনাকে কেউ বন্ধ করতে বলছে না, এটা ব্যালেন্স করার জন্য বলা হচ্ছে। একটা যেটা আমাদের দেশে করে, যখন চালের ঘাটতি হয় তখন চাল আনা হয়, মানে একটা রেটের ব্যালেন্স করার জন্য। এই যে 800 টাকায় যে গরুর মাংস চলে গেছে, কজন মানুষ আসলে গরুর মাংস কিনে খেতে পারে? আশিক ভাই, আপনি কি জানেন এই যে বাংলাদেশ, এই যে গরুর মাংসের যে প্রাইস, এই যে ওয়ার্ল্ডের প্রাইসের র্যাঙ্কিং এ বাংলাদেশ কত নম্বরে আছে? ওয়ার্ল্ডের র্যাঙ্কিং এ মানুষের বেতন কত, আপনি এই শুনেন, এইগুলো কম্পেয়ার করবেন না, এগুলো ভুল মেসেজ দেন আপনারা। কারণ ওয়ার্ল্ডে তাদের জিডিপি, তাদের পার ক্যাপিটা ইনকাম কত, তার ইনকাম কত, সে যদি $5000 পার মান্থ ইনকাম করে, তার জন্য তো $20 দিয়ে গরু মাংস কোনো ব্যাপার না। জি, এবিএম খালিদুজ্জামান আপনার কাছে আসতে চাই। খামারিদের অভিযোগ, ফিডের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় গবাদি পশুর উৎপাদন ব্যয় বেড়ে গেছে। খামারিরা বেশি দামে গরু ছাগল বিক্রি করতে বাধ্য হচ্ছেন, কারণ খাবারগুলো এগুলো সব ইম্পোর্টেড এবং কিনে খেতে হচ্ছে। কিন্তু বিশ্ব বাজারে যেখানে ফিডের দাম কমছে, সেখানে আমাদের দেশে এখনো কেন ফিডের এত উচ্চ মূল্য? যেটার অজুহাত দেওয়া হচ্ছে যে ফিডের দাম বেশি, এর জন্যে পশু দাম বেশি হচ্ছে, গরু ছাগল এগুলোর দাম বেশি হচ্ছে। না, ধন্যবাদ। ফিডের দাম বেড়েছে, তবে সবগুলো উপাদান, আজকে যদি দেখি যে গবাদি পশুর ক্ষেত্রে আমাদের যে মূলত খাদ্য উপাদান, আমরা কিন্তু চাউলের কুড়া যেটা আছে, এটা কিন্তু আমাদের দেশের একটা চিপেস্ট সিরিয়াল বাই প্রোডাক্টস, চাউলের কুড়া, যেটা 15 থেকে 20% আপনার এই লার্জ অ্যানিমেল খাদ্যে দেওয়া হয়। কাজে এটা কিন্তু বাইরে থেকে খুব বেশি আমদানি হয় না। ওটা আবার আপনার ইয়েকেও কিছু ওই মুরগির খামারে কিছু আমদানি হয়। তো যেটা বেশি পরিমাণে বাইরে থেকে হয়, পার্টিকুলারলি পোলট্রির ক্ষেত্রে ভুট্টাটা এবং সয়াবিন মিলটা, আমাদের লার্জ এনিমেলে কিন্তু হুইট ব্র্যান্ডটা বেশি ইউজ হয়, যেটা দেশেও পাওয়া যায়, বাইরে থেকেও আসে। একটা কথা ঠিক আছে যে খাদ্যের দাম বাড়ছে, কিন্তু একেবারে 75% বেড়েছে, এটা আমি সাথে একমত না। লাস্ট 2 ইয়ার্স সেই উসিলাটা দেওয়া হচ্ছে যে লাস্ট 2 ইয়ার্স 35 to 40% বা ম্যাক্সিমাম কোনো ইনগ্রেডিয়েন্টস বেড়েছে। কিন্তু আপনি দেখেন যারা ফিড ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তারা কিন্তু খাদ্য মজুদও করে। ভুট্টার সিজনে ভুট্টা, আজকে সিজনে ভুট্টা কিন্তু 27-28 টাকায় নেমে আসে, কিন্তু আপনি যখন কথা বলবেন তখন বলবে যে এটা 38 টাকা, 40 টাকা, আন্তর্জাতিক বাজারে এটা এলসি প্রাইস। এটা তাই এই বিষয়গুলিকে মাথায় নিয়ে আমাদের একজন শ্রদ্ধেয় সদস্য ভালোই বলছেন যে প্রত্যেকটা জায়গায় আমাদের
মেল প্র্যাকটিস আছে। খাদ্যের দাম বেড়েছে, কিন্তু সেটা কি এই পরিমাণে বেড়েছে যে আমার মাংসের দামটা ডাবল হয়ে যাবে? আবার একটু ফোন নেওয়ার চেষ্টা করি। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। দর্শক আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, নাম বলে প্রশ্নটি জি করুন। জি আমি চিটং থেকে বলছিলাম স্যার। আমার নাম হলো শ্যামল। আমার একটা প্রশ্ন ছিল ডিসি মহোদয়ের কাছে ভোক্তা অধিকারের। আজকে তো স্যারকে পেলাম, অনেক উনি কষ্ট করেন দেশের জন্য। আজ আমার যেটা প্রশ্ন হলো, সাদেক এগ্রোর একটি 12 লক্ষ টাকা দামের একটি ছাগল বিক্রি করছেন। তো আমাদের কথা হলো যে ভোক্তা অধিকারের কতটুকু যুক্তিযুক্ত আছে একটি ছাগলের 12 লক্ষ টাকা দাম? এক। দুটো প্রশ্ন হলো যে এখানে যদি কোনো এনবিআর এর কেউ থাকতো তাহলে প্রশ্নটা হয়তো ভালো হতো। আমার প্রশ্ন হলো যে এনবিআর চেয়ারম্যান অনেক দুঃখ সহিত বলছে আমাদের দেশে ট্যাক্স হোল্ডার আছে অনেকজন, কিন্তু ট্যাক্স দেয় না। এই যে 12 লক্ষ টাকার গরু, ছাগলটা কিনলো, ওইরকম তো অনেক গরু আছে 1.5 কোটি টাকা বলতেছে, আমরা দেখতেছি 50 লক্ষ টাকা শুনতেছি। আমাদের যদি গোয়েন্দা বিভাগ এনবিআর এর কোনো কেউ শিখে থাকে তাহলে নজরদারি করলেই তো ট্যাক্স গুলো আহরণ হয়। আমার প্রশ্ন হলো এটাই, আর কিচ্ছু না। আর আশিক ভাই তো ভালো করে আমার চাইতে ভালো করে বলতে পারবেন, একটু যদি গুছিয়ে তাদেরকে বলেন একটু। আমার ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ শ্যামল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি একটু রবিউল আলমের কাছে যেতে চাই। রবিউল আলম, আপনার বিশ্লেষণ শুনতে চাই। কেন গবাদি পশুর দাম বাড়ছে, কেন আপনারা মাংসের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়েছেন? মানে এই যে আজকে আলোচনায় যে আয়োজন, যে বাংলাদেশ এখন আপনার গবাদি পশুতে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে, কিন্তু এই স্বয়ংসম্পূর্ণ হওয়া কার জন্যে? মানুষের জন্যে। তারাই যদি না খেতে পারে তাহলে সেটা স্বয়ংসম্পূর্ণতা আসলে মানে এই সুফলটা কে পাবে? এটা কি সেই ব্যবসায়ীদের জন্যে? আমাকে আলোচনার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ আরটিভিকে। আজকে যারা অংশগ্রহণ করছেন সবার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা রইল। আমি প্রথমে যে কয়েকটা প্রশ্ন করতে চাই শাহ মোহাম্মদ ইমরান সাহেব। 1 নম্বর হইল, আপনার দানাদার খাদ্য দিয়ে পশু কেন পালেন? আপনি ঢাকার শহরের ভিতরে পশু লালন পালন করার অনুমতি আপনাদেরকে কে দিল? যেখানে ঢাকা সিটি কর্পোরেশন মশার ওষুধ ছিটানোর জন্য শত শত কোটি টাকা ব্যয় করতেছে, আপনারা এই গুটি কয়েক ফার্মার এই ঢাকা শহরটাকে আপনি জিম্মি করে রাখছেন। পরিবেশের 12টা বাজাইতেছেন, মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলছেন এবং পশু পালনে আপনারা মানুষকে জিম্মি করে রাখছেন। এটা হলো আপনার কাছে প্রশ্ন। আর আপনার অংশটা বলেন, আপনি আপনি কেন দাম বাড়িয়েছেন সেটা বলেন। প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে পেয়ে আমি আজকে খুব খুশি। তারা অনেক সময় বলে 1 কোটি 19 লক্ষ গরু তাদের কাছে মজুদ আছে, 1 কোটি 7 লক্ষ গরু কুরবানি হয়। তাইলে এটা উদ্বৃত্ত তো দেখানো হয়, কিন্তু আসলে উদ্বৃত্ত নয়, শর্টেজ দেখানো হয়। আমার যদি 1 কোটি 7 লক্ষই চলে যায়, তাইলে আমার আগামী প্রজন্ম কিভাবে গড়ে উঠবে, আমার হাতে কি থাকে? এই প্রশ্নটা কিন্তু আমরা কেউ তলায় দেখি না। মূলত আমরা এখনো পশুপালনের স্বয়ংসম্পূর্ণ। ফার্মার অ্যাসোসিয়েশন সবাই, ফার্মাররা যে সবাই দেশপ্রেম নাই না তা না, গুটি কয় এই সিন্ডিকেটের কাছে বাংলাদেশ জিম্মি হয়ে গেছে, আমরা মাংস ব্যবসায়ীরা জিম্মি হয়ে গেছে। যেমন স্যার আছে এখানে, আজকে কাছে পাওয়াতে আমার খুব ভালো লাগতেছে, একজন বীর মুক্তিযোদ্ধা। ওনার দেশপ্রেম এবং ওনার আন্তরিকতা আমি দেখেছি রাস্তায় কিভাবে সে শ্রম দিচ্ছে। যে আপনার প্রশ্নটা, কিন্তু এই যে মাংসের দামটা যখনই আমরা চিন্তা করলাম, এই 800 টাকা মাংস মানুষ কিন্তু খাচ্ছে না স্যার। আজ থেকে 10 বছর আগে ঢাকা শহরে 5000 গরু জবাই হয়েছে, আমরা 180-90 টাকার মাংস বিক্রি করছি। এখন 1500 গরু জবাই হচ্ছে না। এই যে আমরা জিম্মি হয়ে গেলাম, 500 টাকা মাংস বিক্রি করার জন্য প্রস্তুতি ছিল, 540 টাকা পর্যন্ত আমরা আসতে পারছি। তারপরেই দেখা গেল ফার্মার অ্যাসোসিয়েশনের টাকার বস্তা নিয়ে হাটের থেকে গরুগুলা উঠায় নিয়ে কৃত্রিম অভাব সৃষ্টি করে আমরা
তদন্ত করলাম কারণটা কি। এই কারণটা এখন আপনারা চোখে দেখতেছেন, এই যে 560 টাকা, 550 টাকা, 600 টাকা জেতা গরু মাইপা বিক্রি করতেছে। আরে এইটা কি? আপনার এখানে আপনার 45% আপনি বাদ দেন হাড়, শিং, নাড়ি, বুড়ি, রক্ত, গোবর, আর 10% বাদ দিবেন আপনার ফ্যাট, এই যে দানাদার খাদ্য দিয়া আপনার পশু লালন পালন কইরা। এখানে একদিকে ক্ষতি হচ্ছে না স্যার, এখানে মানুষের রোগ বাইরে যেতেছে, ডায়াবেটিস, হার্ট, বিভিন্ন প্রবলেমে। এই যে গরু এখন ডাক্তারখানা গেলে কেউ গরুর মাংস খাইবেন, এই যে দানাদার এবং এই পয়জন দিয়া, এই যে সার কীটনাশক দিয়া যে আপনার গরু লালন পালন করতেছেন, এই দায় দায়িত্ব কে নেবে? বাংলাদেশ কত টাকা চিকিৎসা ব্যয় বহন করতেছে। ওই যে কথা বললেই স্যার একটা জিনিস আসে, সারা বিশ্ব দেখেন। আর আমি সারা বিশ্ব কেন দেখব? আমি শ্রীলঙ্কা দেখব, নেপাল দেখব, মিয়ানমার দেখব, ভারত দেখব। যখনই আমরা পশু আমদানির জন্য আন্দোলন করেছিলাম, আপনি জানেন এরা কি করলো? প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে ভুল মেসেজ দিয়া যে স্যার আমগো 20 লক্ষ গরু উদ্বুদ্ধ থাকে, গরু বিকে না। আপনারা কি পারছেন? বাংলাদেশে কি একদিনের জন্য গরু আমদানি বন্ধ হয়েছে? মিয়ানমার বর্ডার কি বন্ধ করতে পারছেন? আরে গরু তার কাটার উপর দেয়, নদী দিয়া সাতটায় আয়, পাতাল দিয়া হয়, আরো কোনো জায়গা দিয়া যে ইমরান সাহেবরা গরু আনে, এটা আপনি চিন্তাও করতে পারেন। আমেরিকান গরু লয়ে এসে এনবিআর ধৈরা লয়ে গেছে, ওই গরু কেমনি আবার সারায় আনছে এইটাও বুঝি না, এইটাও বুঝি না। ওনারা বলে আমাদেরকে আমদানির অনুমতি দেয় না। আরে আপনারা আমদানির অনুমতি চান কে? সারা বাংলাদেশে আমদানির অনুমতি আনেন। অনুমতিটা দিতে হলে আমার ভোক্তাকে দেখতে হবে, আগে আগে আমার জাতিকে দেখতে হবে, দেশকে দেখতে হবে। আপনি সেইটা দেখবেন না। আপনি ঢাকা শহরে ফার্ম দিয়া মশামাছি বানায় আবার কি করে স্যার? 15,000 1 লক্ষ টাকার গরুকে ওনারা আবার কিন্তু মাংসর কামও করে আপনার বাড়িতে পৌঁছাই দেবে। আমাদের দেশে কিছু দুর্নীতি বা সচিব আসে না, যারা টাকা পয়সা অনেক কামায়, ওনারা আর কুরবানি দিয়া, আগে যে আমাদের ঘর বাড়িতে মা বোন নিয়া কুরবানির একটা আনন্দ ছিল, কিন্তু সেটা কিন্তু ওনারা কাইরা খাইছে, ওনাদের জবাইখানা বানায় লইছে। 1,15,000 টাকা তাদেরকে দিতে হইব বানানি মজুরি। ওনারা প্যাকেট করব, ওনারা কুরবানি করব, ওনারা চামড়া করব, আপনারা খালি মাংসটা বাড়িতে পৌঁছাই দিন। এই যে মানুষকে জিম্মি করা, মানুষের আনন্দকে হয়রানি করা এবং আমাদের কুরবানির সমস্ত কিছুকে নষ্ট করে দেওয়া। আমাদের হুজুর সাহেব একটা কথা বলছে যে দিলের বিচার করবে আল্লাহ। কুরবানি এই দিলের বিচার ওনাদের হবে। জি, এখান থেকে এই জবাব দিতে থেকে ওনারা ধন্যবাদ। আপনার কাছে আমি আবার আসবো জনাব শফিকুজ্জামান। হাটে কিংবা খামারে যাতে অস্বাভাবিক দামে পশু কেউ বিক্রি করতে না পারে, কোনো সিন্ডিকেট না করতে পারে, কিংবা মানুষকে যেন ঠকাতে না পারে, সেজন্য আপনাদের পক্ষ থেকে কোনো উদ্যোগ কি আছে? আমরা তো দেখেছি, বিশেষ করে আপনাদের সবাই প্রশংসা করছে, আমরা প্রশংসা করছি, যেভাবে আপনারা রাত 2টার সময় 3টার সময় পর্যন্ত আপনারা হাজির হচ্ছেন, আপনি এই ঠকবাজ প্রতারকদেরকে ধরছেন, যারা সিন্ডিকেট করে, যারা মজুদদারি করে। কিন্তু কোরবানির ব্যাপারে কি আপনাদের কোনো উদ্যোগ আছে? এই কোরবানির পশু নিয়ে যে আপনার একটা সিন্ডিকেট হচ্ছে, কিংবা একটা তুলকালাম কাণ্ড হচ্ছে, আপনার 1.5 কোটি টাকায় দাম চলে যাচ্ছে, 1 কোটি টাকায় বিক্রি হচ্ছে, আপনার কি এটা নিয়ে আপনাদের কোনো উদ্যোগ রয়েছে? ধন্যবাদ আশিক ভাই। আমাদের কোরবানি সমাগত, এখন বোধহয় টক অফ দ্য কার হলো যে 1 কোটি টাকার দামের গরু না, 1.5 কোটি টাকা হাঁকা হয়েছে, 1.5 কোটি টাকা, মানে 1 কোটিটা বিক্রি হয়েছে। এখন আমরা ছোটবেলায় আমরা যারা ছোটবেলায় যারা লেখাপড়া করেছি সবাই কিন্তু গরুর রচনা মুখস্থ করতাম। জি, এখন বোধহয় যদি গরুর রচনা হয় তাহলে বোধহয় ডিফারেন্ট ভাবে লিখতে হবে। আমরা বাংলাদেশে এমন একটা জাতি, গরুর দাম 1 কোটি টাকা হতে, মানে তখন ওই গরুর আপনার বংশ পরিচয় থেকে শুরু করে এইভাবে লিখতে হবে যে কোন বংশের গরু বা সেটা কি, এরকম আমাদের ভিন্নভাবে লিখতে হবে। যাই হোক, যে প্রাসঙ্গিক আলোচনা হলো সেখানে একটা বিষয় একটু খেয়াল রাখতে হবে, আমাদের কোরবানির গরু আর গরুর সাধারণ মাংসের দাম, এই দুটো জায়গায় কিন্তু আমাকে ভিন্নভাবে আলোচনা করতে হবে। এখানে আমাদের মাওলানা সাহেব যে কথাটা বলেছেন, এটি কিন্তু কোরবানির কিন্তু মূল উদ্দেশ্যটাই কিন্তু স্যাক্রিফাইস, এবং সেখানে আমরা যেগুলো দেখছি পশুকে মারার ব্যাপারও আছে। হ্যাঁ, এবং এখানে এই যে স্যাক্রিফাইসের জায়গায় আমরা আজকে কোন জায়গাটায় আসছি, এবং এই যে কর্পোরেট কালচার যেভাবে ঢুকে গেছে, আমি অনেক ক্ষেত্রেই কর্পোরেট কালচারকে আমি পজিটিভভাবে দেখি, কিন্তু এই কর্পোরেট কালচারের নামে এটা কিন্তু একটা
বাংলাদেশে একটা নেগেটিভ ভাবেই কিন্তু এটা আস্তে 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 বীজ না ছড়াচ্ছে। না আমার একটা ছোট্ট প্রশ্ন, দেশি বিনিয়োগ হলে পরে তো উৎপাদন ব্যয় কমে যাওয়ার কথা। আমি ওই জায়গাটা আছে প্রথম আপনি যে যে কর্পোরেটের কথা বলেন, কর্পোরেট তো তৈরি করছে বেনিয়ারা। না, প্রথম যে বিষয়টি আসছে, এই গরুগুলো একটা সময় আমরা সাধারণভাবে লালন পালন করতো এবং দেশীয় ঘাস বা জি। এরকম করে খাওয়ানো হতো। ভালো মাংস পেতাম এই জায়গা থেকে যখন এই কর্পোরেটরা চলে আসলো, তখন আমি কিন্তু একটা শ্রেণী বৈষম্য তৈরি করছি। এখানে হেলাল ভাই একসময় বাম রাজনীতি করতেন, ওনারা এই শ্রেণী বৈষম্য নিয়ে কথা বলছেন, কিন্তু আমরা এই মুক্তবাজার অর্থনীতির মধ্যে কী শ্রেণী বৈষম্য দেখেন, যখন 1 কোটি টাকা দামে একটা গরু বিক্রি হবে বা প্রকারান্তরে আপনি বলেন 1.5 কোটি টাকা, বা একজন দর্শক চট্টগ্রাম থেকে ফোন করেছে যিনি বলেন 12 লক্ষ টাকা দামে একটি ছাগল বিক্রি বিক্রি হচ্ছে। হচ্ছে, সেখানে কি হচ্ছে যে আপনার নর্মাল যে গরুটা সাধারণ মানুষ কোরবানি দেয় সেটির কিন্তু বেস প্রাইসই কিন্তু 1 লাখ প্লাস প্লাস। 1++। অর্থাৎ এখন এই হেলাল ভাই বলছিলেন অফলাইনে যে গরুর দাম কত, 70,000 টাকা। আসলে 70,000 টাকা না, তার সাথে একটি 1 অথবা 2 যোগ করতে হবে। Right. তাহলে আমি কি করছি যে ওই জায়গাটায় যখন আমি একটা প্রাইস হাঁকিয়ে ফেলছি, তখন কিন্তু আমার যারা সাধারণ মানুষ যে কোরবানি দেয় সেটি কিন্তু আতঙ্কিত হচ্ছে তারা। সে 6 ডিজিটের নিচে কিন্তু কোনো কিছু ধরতে পারছে না। এখানে কিন্তু আমি একটা শ্রেণী বৈষম্য তৈরি করছি এবং সমাজে যে এইটা হলো যে আমি সব কিছু, আমি সব নিয়ন্ত্রণ করতে পারি, সেই জায়গাগুলো কিন্তু আমরা প্রতিষ্ঠা করছি। এখন যে বিষয়টি হচ্ছে যে মাংসের দাম নিয়ে অনেকগুলো আলোচনা হয়েছে। এখানে আমাদের খলিল কেস, এখানে আমাদের যিনি আমার পাশে আছেন রবিউল সাহেব, আমরা অনেকগুলো কাজ করেছি, কিন্তু আমরা সেই খলিল কেসটাকে আমরা কিন্তু এস্টাবলিশ করতে পারিনি, এটা সাস্টেনেবল করতে পারিনি। সেই জায়গাটাও কিন্তু ওই একটা জায়গা। আমরা শুনেছি যে খলিল ও রবিউল সাহেবের কাছে হার মেনে গেছে এবং আপনার খলিলকে বিভিন্নভাবে আপনার হুমকি দেওয়া হয়েছে এবং এবং তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে অনেকগুলো। মানে খলিল কেসটা কিন্তু সাস্টেন করেনি। এখন আমি যদি এইভাবে ডিফাইন করি যে গরুর মাংসের নরমাল দাম, কিন্তু খুনাখুনি হয়েছে, আমাদের রাজবাড়ি এই রাজশাহীতে একজনকে খুন করা হয়েছে। সেখানে আমরা যদি নর্মাল মাংসের প্রাইসটা কত হওয়া উচিত, এখানে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক সাহেব আছেন, আর সেখানে আমাদের যে অ্যানালাইসিস, এখানে অনেকগুলো আমরা রিকমেন্ড করেছি, আমরা ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন সহ আমরা এগুলো নিয়ে অনেক কাজ করেছি, অনেক মিটিং করেছি। সেখানে কেন আজকে চামড়ার দাম আপনার এত স্ট্রাগল করছি, এই যে চামড়ার দাম আমরা দিতে পারছি না, এটা কিন্তু গরুর দামের সাথে পড়ছে, এটি সাধারণ মাংসের কথা বলছি। আচ্ছা আপনি বলুন তো, এই যে গরুটা আপনার 1 কোটি টাকায় বিক্রি হয়েছে, আপনি যে চামড়ার মূল্য বললেন, তাহলে পরে চামড়ার মূল্যে সেই বৈষম্য কেন? ওই প্রশ্নটা তো ওখানেই। এবং এই যে 1 কোটি টাকা যে গরু, এটি এখন হলো আপনার কত % ট্যাক্স দিতে হয়, এই যে হাটের হাসিল, এটা যদি হাটে ওঠে তাহলে আপনার না 5% কিন্তু তাকে 5 লক্ষ টাকা কিন্তু শুধু হাটের হাসিল দিতে হবে। আমার মনে হয় সিটি কর্পোরেশন অনেক আপনার বিত্তবান হচ্ছে আর কি, এরকম যদি সত্যিকারের হাসিল দেওয়া হয়। আর এটি যেটি প্রসেস কস্ট যদি হয় এরকম, এখন কিন্তু আপনার 10% মিনিমাম বা 15%, তাহলে 15 লক্ষ টাকা কিন্তু এই গরুটা প্রসেস করতে 15 লক্ষ টাকা লাগবে। তাহলে আমরা সেরকম একটা বাংলাদেশে আছি, আমরা সেই বাংলাদেশ থেকে কিভাবে বেরিয়ে যাব, এই জায়গাটায় যে জিনিসটা দরকার, যেটা এখানে অনেকেই বলেছে, যেমন প্রশ্নকর্তা কিন্তু একটা চমৎকার কোশ্চেন বলেছে, আমাদের যে এনবিআর, আমরা এখন আমাদের 7,97,000 কোটি টাকার বাজেট, মানে অলমোস্ট 8 লক্ষ হাজার কোটি টাকার বাজেট। যে জিনিসটা আজকে মশলার দাম নিয়ে স্ট্রাগল করছি, আমি 68% ডিউটি, এবং সেখানে আমার মিনিমাম ইম্পোর্ট প্রাইস আমরা কিন্তু $2500 কিন্তু আমরা ইয়েতে নির্ধারণ করে দিয়েছি এলাচির ক্ষেত্রে। তাহলে আমি এখান থেকে ডিউটি আদায় করছি, তাহলে ওই যে 1 কোটি টাকার যে ব্যক্তিটা, তাকে কি আমরা প্রশ্ন করেছি যে গরুটা কিনেছে তার ইনকাম সোর্সটা কি, সে কত টাকা ট্যাক্স দেয়, এবং কোরবানিতে যিনি 1 কোটি টাকা গরু কিনে যদি কোরবানি দিতে পারে, তাহলে সে আদার্স যে কস্টগুলো, সে কতশো কোটি টাকার বাড়ি, এবং যে ব্যবসা করে সেই ব্যবসায় আসলে সে কতটুকু ট্যাক্স পরিশোধ করে, এই বিষয়গুলো কিন্তু এখন আমাদের সারফেসে আসা দরকার এবং এগুলো নিয়ে কথা হওয়া দরকার। এবং এই জায়গায় আমি একটা চরমভাবে আমি অবক্ষয় দেখছি, এবং এই যে ইউটিউবার এই যে ভিডিও করে, এবং সেখানে দেখেন নিউজগুলো আপনার অনেকগুলো মূলধারার বাইরেও অনেকগুলো নিউজ আছে যেগুলো হলো আপনার এইগুলোকে ফলো করে প্রচার করছে। অর্থাৎ আমি কি করছি যে সংবাদ হলে তো ফলো করবে, দেখেন এটাকে কিন্তু আপনি মিডিয়া কিংবা সিটিজেন জার্নালিজমকে আপনি কিছু বলতে পারবেন না, কারণ একটা গরু যদি আপনার 5 লাখ টাকা কিংবা 10 লাখ টাকার গরু যদি 1.5 কোটি টাকা দাম হাঁকে কেউ, সেটা তো খবর। এই যে খবরটা কিন্তু আবার কিন্তু ওই যে গরুটার দাম ছিল আপনার
70,000 টাকা, সেটিও সেটা কিন্তু একটা- আপনার একটা স্ট্যাটাসে চলে গেল, 1.5 লাখ, হ্যাঁ। একটা স্ট্র্যাটেজি চলে গেল। আমি 1.5 লাখে ওই চলে জায়গাটায় একটা বিষয়টা আমি ওই জায়গায় ফোকাস করছি। এখন ধরেন নর্মালি যে মাংসের দাম, তার থেকে কিন্তু কোরবানির গরুর মাংস কিন্তু আপনি কেজি হিসাবে হিসাব করলে হবে না। এটা অ্যাভারেজ যেটা আছে, আমরা যারা সাধারণত আপনি কোরবানি দেই, সেখানে ধরেন 1,000 টাকা প্লাস মাইনাস পড়বে, কারণ আমরা সেখানে না, আপনাকে তো কষায়ের কষ্টটা ধরতে হবে, কষের কষ্ট আছে, তারপরে আপনার এটা তো প্রিমিয়াম টাইপের গরু কিনে, আপনি তো কোরবানির যে গরুটা আর আমাদের যেটা মাংস ব্যবসায়ীরা যে গরু বিক্রি করে বা যে ধরনের ওই যে কি বলে জার্সি গরু, সেটার সাথে তো কোরবানির গরুর তুলনা করা যাবে মিলবে না। না। তাই কেন সেক্ষেত্রে আমরা যেটা বাজারে খাই সেগুলো কি আপনার না, মানে সেগুলোর আপনার অনেক ক্ষেত্রে কোয়ালিটি কম্প্রোমাইজ করা হয়, ন্যাচারালি কোয়ালিটি কম্প্রোমাইজ করা হয়। যেগুলো ধরেন আপনার দেখা গেল যে মানে অসুখ গরুগুলো বিসুখও আপনার- থাকে নাকি? হ্যাঁ আছে তো, আপনার ইভেন মরা গরু তো বিক্রি হচ্ছে, এইগুলো তো আছে আপনার। মানে আমাদের দুর্ভাগ্য। এবং আপনার এই যে স্যানিটারি ইন্সপেক্টররা আছে, তারা সার্টিফিকেট দেওয়ার কথা, আমরা মানিকগঞ্জে ধরলাম ম্যাটকাও হয়েছে, গরুটা মারা গেছে, সেটা আপনার বাজারে চলে আসছিল। তো এগুলো তো আমাদের সমাজের অংশ। তো এই জায়গায় যে বিষয়টি আমার কাছে যেটা মনে হয় যে আমাদের টোটালি একটা সামাজিক অবক্ষয় হচ্ছে, এবং আমরা যারা এগুলো কাজ করছে আমরা তাদেরকে প্রমোট করছি। এই জন্য যে জিনিসটা এখানে আমাদের যে মাওলানা সাহেব যেটা বলছেন, আমরা টোটালি আমরা একদম যে ধর্মের জন্য যে স্যাক্রিফাইস, আমি অন্য জায়গায় দামের কথা আমি বলবো না, যে একটা 5 কোটি টাকা দিয়ে বা 10 লক্ষ টাকা দিয়ে একটা শাড়ি কিনলো, এটা নিয়ে আমি কথা বলবো না, কিন্তু এখানে কিন্তু ধর্মের একটা বিষয়, অনুশাসন আছে। সেই ধর্মের অনুশাসনটাকে আমরা টোটালি ভায়োলেট করছি। এবং সেখানে যে কর্পোরেট কালচার, যেটা রবিউল সাহেব বললো, এখানে বোধহয় কিছু নীতিমালা দরকার। আমি ঢাকা মেট্রোপলিটন সিটিকে কিন্তু গরুর খামার বানাতে চাই না, এই জায়গাগুলোতে বোধহয় আমাদের এত জনবহুল ভাবতে হবে। জায়গায় কেন গরুর খামার হবে? এবং এই যে দেখেন আপনার ঢাকার পেরিফেরিতে প্রচুর এরকম খাবার তৈরি হয়ে গেছে, বেশিরভাগই এই এবং বাচ্চা- তারাই কিন্তু দানাদার খাবার খাওয়াচ্ছে। জি। এবং দানাদার খাবার নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে, এই জায়গায় কিন্তু একটা ভুল প্রচার করা হচ্ছে। এখানে লাইভ স্টকের যিনি আছেন, আপনি বলতে পারবেন যে দানাদার খাবারের যে মূল্যটা আমাদের ইম্পোর্ট মূল্য বেড়েছে, সেটা গরুর মাংস উৎপাদনে কতটুকু কন্ট্রিবিউট করে, এই জায়গায় কিন্তু কোনো অ্যানালিসিস নেই। আপনার ওই দানাদার খাবারের সাথে তারা কিন্তু দেশের ঘাস 4-5 কেজি খাওয়াচ্ছে, কিন্তু সেই জায়গাগুলো কিন্তু আপনার আমি অ্যানালিসিস কিন্তু এইচএম শফিকুজ্জামান, আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা দেন না। এখন আমি ওই জায়গায় আসছি জি, যে আমার ভোক্তা আপনার অধিকারের প্রশ্ন- কার্যক্রম। জি, আপনাদের ভোক্তা অধিকারের বিষয়টি হলো যে ন্যাচারালি আমাদের কাজটা হলো যে কোনো কর্তৃপক্ষ যদি কোনো দাম নির্ধারণ করে দেয়, সেখানে যদি বাজারে বেশি দামে বিক্রি হয়, সেখানে আমরা ইন্টারভেন করতে পারি। তো বেশি দামে তো বিক্রি হচ্ছে কেউ দাম কি নির্ধারণ করে দিয়েছে? ওই না, গরুটা- আপনারা আপনার কেজি হিসাবে আপনার দাম না, নির্ধারণ কেউ করছেন? নির্ধারণ করে দেয়নি এখনো। তাহলে এটা ওনারা যে বলছেন লাইভ স্টকের এত দাম, না, এটা আপনার খামারিরা, ডেইরি খামার্স অ্যাসোসিয়েশন এবং এই রবিউল ভাইরা, ওনারা মিলে ওই সময় ওই যে খলিলের যে কেসটা হলো, তখন তারা নিজেরা বসে তারা ডিক্লেয়ার করেছিল যে 650 টাকায় গরুর মাংস বিক্রি করবে নর্মাল ক্ষেত্রে, কিন্তু কোরবানির মাংসর বা গরুটার যে দাম সেটা না কিন্তু আপনি কিছুক্ষণ আগে বললেন ইমরান যে কত 500 টাকা, ওটা ওনারা ঠিক করেছে। ওটা 500 500 টাকা live weight। টাকা কেজি লাইভ ওয়েট। এটা কে নির্ধারণ আমাদের- করেছে? হ্যাঁ, এটা আপনারা কে নির্ধারণ নির্ধারণ করেছে? এটা প্র্যাকটিস, এটা দেখা গেছে মানে এটা মানে প্র্যাকটিসের আমাদের মধ্যে- না, এটা- সমস্যাটা এটা কত 550 বড় না শুধু। এই জায়গাটা এটা এটা এই কোনো না, না, 500 আছে, আপনার- কোনো 600 এখানে আছে, আবার কোনো একটা বিষয় 550 আছে। আছে। এই 500 জায়গায় টাকা যে দামটা লাইভ তো ওয়েট, একজন 500 টাকা লাইভ ওয়েট, সেগুলো হলো আপনার নর্মাল গরুগুলো। আর ওই যে আপনারা বললেন বংশ, সেই বংশের আপনি চৌধুরী বংশ কিংবা আমেরিকা থেকে না, নিয়ে আপনি আসা- না সৈয়দ বংশ না চৌধুরী বংশ, সেটার উপরে ডিপেন্ড করছে। এখানে কোনো আপনার মানদণ্ড নেই। এখন আমাদের আইনে একটা জায়গায় একটা স্কোপ আছে, সেই স্কোপটা কি, অ্যাজ এ মহাপরিচালক হিসেবে ওই আইনে আমাকে একটা ক্ষমতা দেওয়া না, আছে। কিন্তু আমি একটু বলি। আমি বলি ওই ক্ষমতাটা কি, আমি যদি মনে করি যে এখানে ম্যাল প্র্যাকটিস হচ্ছে, তখন ইন্টারভেন করা যায়। সেটি কখন? সেটি হলো যে যখন বাজারে এই গরুগুলো আসবে, সেইখানে যদি এখানে ওই ধরনের প্র্যাকটিস করা হয়, অর্থাৎ একজন খামারি যদি বলে যে আমি 70,000 টাকায় গরু বিক্রি করেছি, সেটার কস্টিং আছে, সেটা লাভ করে আপনার কত টাকা হবে, সেটা হয়তো 1,10,000 টাকা ঢাকার বাজারে আসতে পারে। সেটা যদি 70,000 টাকার গরুটা যদি 2 লক্ষ টাকায় বিক্রি করে, তখন কিন্তু আমার আপনি ম্যাল প্র্যাকটিসের কথা বলেছেন। গত বছরের একটি আপনাকে ইনফরমেশন আমি দিচ্ছি, আমাদের মিডিয়া থেকে নেওয়া ইনফরমেশন, যে গরুর কিছু খামারিরা, কতিপয় খামারিরা, তারা সিন্ডিকেট করে একটা রেট ঠিক করে দিয়েছে প্রত্যেকটা হাটে, যে এর নিচে গরু বেচা যাবে না, এই গরু এর নিচে বেচা যাবে না, এবং তারা এই রেটটাকে আপনার করতে দেয় নাই, মানে এই রেটটাকে তার ধরে রেখেছে যখনও মানে গরু বিক্রি হচ্ছে না তখনও। এবং যারা বগুড়া থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে গরু নিয়ে এসছে, তারা কিন্তু ভয় বিক্রি করতে পারছে না, কারণ নজরদারি করা হচ্ছিল যে কেউ কমে দামে বিক্রি করে কিনা। এবং আগের দিন তাদের যখনই খামারের গরু শেষ হয়ে গেছে, তারা কিন্তু গরুগুলো তুলে নিয়ে চলে গেছে। আর তারা এরকম যদি এই খামারিরা কেউ
কেউ কান্না করুক, টাকা বস্তা তারা ভরে তারা- লয়। Right. তারা বস্তা বইরা লয়ে নামে। এমন যদি ইউটিউবাররা ইনফরমেশন থাকে, আমি দিদি মহোদয়কে বলছিলাম, এটা হচ্ছে যে আমরা দেখলাম যে এবার যখন তরমুজ বিক্রি হইলো, ওজনে বিক্রি করতে পারবে না, ওনারা গিয়ে বললেন ওজনে বিক্রি হলো, তুমি গোটা বিক্রি করবে। স্যার, তো ইতিহাস তাহলে এখানে যে গরু এখন ওজনে বিক্রি হচ্ছে লাইভ গরু, অর্থাৎ যেটা বললো একেবারে ভুরি টুরি সহ লাইভ গরু, এটা কই সেটা কি থেকে পাইবো? মানে ব্যর্থ কইয়া হয় না? কিভাবে এটা আবিষ্কার? না না সেটা কি ব্যর্থ হেলাল হয় না? ভাই, আর 15 না, পার্সেন্ট না, না, বানানের মূল্য তরমুজের ক্ষেত্রে কে যেটা ঠিক হচ্ছে, করে শোনেন, দেবে? তরমুজের ক্ষেত্রে যেটা হয়েছে যে তরমুজটা তারা শ হিসাবে কিন্তু শ হিসাবে কিনে এনে কেজি তারা হিসেবে কেজি হিসাবে বিক্রি করে। আমরা কিন্তু ওই জায়গাটায়, মানে আপনি যেভাবে কিনছেন গরু কিন্তু আপনার শ হিসাবে কিনে নিয়ে না আসেন। না স্যার, না, এই জায়গাটা স্যার, আপনি না, না, জানা শুনে বলবেন, ট্রাক শুদ্ধ গরু কিনে। 100 হিসাবে বিক্রি হয়। গরু তো ওনারা মাইল পাবে। প্রবলেমটা অন্য জায়গায় স্যার, আছে। গরু আমরা তো আগে piece দেখতাম না, হিসাবে বিক্রি যখন হয়। খাবারের সিস্টেম একটা আসছে সেম- তখনই সেম দেখলাম যে তরমুজ। গরু মেপে বিক্রি হচ্ছে। গরু আগে কিন্তু গরু piece মেপে হিসাবে বিক্রি হইতো না। বিক্রি হয়। আচ্ছা। ওনারা মাইল পাবে। আচ্ছা, এখানে আগামীকালকে তো হাট শুরু হবে। পারমিশন কে দিছে? আমি একটু বলি, কার কাছ থেকে অনুমতি আমি আর নিছে? বাপুকে রবি সাহেব, আমি বলি যে আগামীকাল থেকে তো হাট শুরু হবে, এবং এই জায়গায় একটা ম্যানুপুলেট করবে, যে জায়গাটা আমাদের আসলে ফোকাস করা দরকার, জি। অর্থাৎ সাপ্লাইটাকে আপনার স্মুথ করতে হবে। জি। যেটা করা হয়, গরুতে একটা ক্রাইসিস ফেলানো হয় এবং সেই গরুগুলো ঢাকায় ঢুকতে দিতে হয় ঢুকতে না। দেওয়া হয়, জি। এবং আমি যদি ওই সাপ্লাইটা স্মুথ করি, তাহলে আমার যেটা মনে হয় যে বিভিন্নভাবে আপনার ট্রাক আটকে রাখে। ওই সিন্ডিকেটের সব ভেঙে যাবে। ওই জায়গাটা আমি আপনাদের মাধ্যমে, আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে এবং আপনারা ইনফরমেশন দেন, কোনো জায়গায় ব্লক করে গরুটা যদি আপনার ঢুকতে দেওয়া ঢুকতে না দেওয়া হয়, আমরা সেখানে ইন্টারভেন করব। না, গরু আর মেপে বিক্রি আরো করাটা একটা কত যুক্তি? আরো একটা ইনফরমেশন দেই, Important কথা সেটি হলো বলছি। যে স্যার, খুব important গত কথা 2-1 বছর আগে দেখা গেল যে গরুটা Main আপনার জায়গাটায় গেছে। আগের দিন, 2 দিন আগে বা 3 দিন আগে একটা গরু ধরেন 1 লক্ষ টাকায় বিক্রি হয়েছে, আপনি জাস্ট কোরবানির আগের দিন আপনার এত সাপ্লাই হয়েছে, এই গরুটা কিন্তু ওই যে সব একসাথে তখন ঢুকতে দিছে। ঢুকতে দিয়েছে, দেখেন 50,000 এবং টাকা বিক্রি খামারিরা করতেছে। রীতিমতো কান্না- ওই জায়গাগুলোতেও কিন্তু ওই খামারিরা কিন্তু আপনার ধ্বংস হয়ে ক্ষতিগ্রস্ত যাচ্ছে। এই জায়গাগুলোতে আমাদের অনেকগুলো কাজ করার আছে, এবং এই যে ঢাকায় যে এখন একটা আমার যেটা হচ্ছে যে গরু আপনি ঘাটতি 1 কোটি হবে টাকা 1 কোটি টাকা দিয়ে যে গরু টরু বিক্রি হয়েছে, সেটা হলো আপনার ওই আপনার যারা কিনছে তাদের আসলে আমি বলবো যে এটা কোরবানি সহি হবে কিনা এটা তো বলেছে না, NBR তো দেখতে হবে। হ্যাঁ, এবারে দেখতে হবে। কারণ- কিন্তু আমার প্রশ্নটা হলো ওইখানে, এবং আমাদের ফোকাসটা ওখানে, যাতে মাস পিপল এই গরুটা মোটামুটি যারা 1 লক্ষ টাকা বা এইরকম রেঞ্জে আপনার ধরেন 200-220 কেজি ওজনের যে গরুগুলো, আমাদের 2 দাঁতের যে গরুগুলো, এগুলো যাতে স্মুথলি ঢাকায় ঢোকে, এবং এখানে যদি কেউ ওই যেটা বললেন কেউ যদি সিন্ডিকেট করে অথবা এখানে সাপ্লাই চেইনটাকে প্রতিবন্ধক নিয়ন্ত্রণ করে যদি করে, সেই জায়গায় আমরা আসলে ইন্টারভিউ। জি, ধন্যবাদ। আপনি বলতে চাচ্ছিলেন এই জায়গাটা এবিএম আমি খালেদুজ্জামান। যোগ করতে চাই যে আসলে লাইভ ওয়েটের বেসিসটা কি। আমাদের আরেকটা তথ্য হলো যে কৃষি বিপণন অধিদপ্তর কিন্তু মাংসের একটা দাম তারা কিন্তু একটা সার্কুলার করেছিল, যৌক্তিক price যৌক্তিক দিয়েছে, প্রাইস আর কি। তারা উৎপাদন খরচ দেখাইছিল 587 টাকা। এই ধরনের একটা কাছাকাছি আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরে আমাদের একটা প্রেডিকশন ছিল যে 585 থেকে 587 টাকা গরুর মাংস। তো সেই উৎপাদন খরচের সাথে তারা পরিবহন এবং অন্যান্য লভ্যাংশ যোগ করে 664 টাকা, এটা ছিল কৃষি বিপণন অধিদপ্তরের 664 টাকা এটা কি আপনার কেজি মাংস, গরুর মাংস। গরুর মাংস। আচ্ছা, তাহলে এখন হাড্ডি আমি আসছে। লাইভ ওয়েটটা আসি, একটা রিভার্স ক্যালকুলেশন করার 40% স্কোপ আছে 40% আমার। রাইট 40% ওভাবে বাড়ায় ধরেন, আমরা যেহেতু ড্রেসিং পার্সেন্টেজ আমার 55% বা 60% ম্যাক্সিমাম দেশি গরুর ক্ষেত্রে, ক্রস বেডির ক্ষেত্রে 55%। তো সেই ক্ষেত্রে আমার যদি 664 টাকা হয়, হয়তো ম্যাক্সিমাম লাইভ ওয়েট 400 টাকা বা লাইক দ্যাট কাছাকাছি একটা রিভার্স ক্যালকুলেশন করা যেতে পারে একটু, মানে আমরা যদি বেসিসটাকে নির্ণয় করতে যাই। বাট শেষ হিসেবে তো 350 টাকা হওয়ার কথা। এক্স্যাক্টলি গরুর দাম তো তাহলে 350 থেকে মাংসের দাম তো 350 এবং হওয়া এটাই কিন্তু ছিল, এটাই কিন্তু আজ থেকে 1-2 বছর আগে এটাই কিন্তু আমাদের challenge। বিষয়টা তাই ছিল। এবং সেটা এই সময় কিছুটা পপুলারিটি, ওকে লাইভ ওয়েট এটা বাজারে যা দাম ধরেছে, কিন্তু নাও ইট ইজ মোর দেন 500, 550, বা ওইটা নিয়ে আমাদের কোনো কথা নাই। যিনি 1 কোটি টাকা দেয়, এটা বাজার মূল্য, এটা অনেক ফ্যাসিনেশন। আরেকটা জিনিসও, আমরা কিন্তু খাদ্যের খরচ কমানোর জন্য, আপনারা জানেন যে বাংলাদেশ লাইভস্টক রিসার্চ সেন্টার এখন কিন্তু গোখাদ্য যেগুলো নেপিয়ার ভ্যারাইটি যথেষ্ট পপুলারিটি পাইছে বাজারে। কিছু কিছু জায়গায় কিন্তু গোখাদ্য এখন একটা বাজার মূল্য তৈরি হয়েছে। আপনারা দেখবেন মুঠা ধরে ধরে কিন্তু গোখাদ্য, ফরেস্ট বেস ফিডিং সিস্টেমে গেলে আমরা দেখছি যে কস্টিংটা গবাদি পশু আর পোল্ট্রি সেম না, রাফেজ বেস Right, রেশন exactly. আমরা টোটাল ড্রাই ম্যাটারের 3 ভাগের 2 ভাগই কিন্তু আমরা
আঁশ জাতীয় খাদ্য থেকে এটা মিট আপ করতে পারে। আমাদের ল্যান্ডের স্কারসিটি আছে, আমরা স্বীকার করি, কিন্তু তারপরেও ফিডিং সিস্টেমটাতে যদি আমরা ইন্টারভেনশন করি, চর এলাকাগুলো খুব ভালো আপনি এক্স্যাক্টলি মানে গবাদি পশুর জন্য সেই জায়গাটাতে আমরা কিন্তু কাজ করছি। মানে আমাদের জায়গাও নির্ধারণ করার ব্যাপার আছে, একটা জায়গা নির্ধারণ করা আছে, অভাব নাই জমি। অ্যান্ড অফকোর্স একটা সময় হয়তো খামার বাড়ানো উচিত, আমাদের প্রোডাকশন বাড়াইতে হবে, আমাদের ঢাকার আশেপাশে পেরিফেরিতে খামার আসছে, আজকে যদি মনে হচ্ছে যে এটা পরিবেশের জন্য ক্ষতিকর হচ্ছে, সেই জায়গায় আমরা ইন্টারভেনশন করতে পারি। এই খামারগুলো রিনিউয়ালের ক্ষেত্রে আমরা বলতে পারি যে অবশ্যই সিটি কর্পোরেশন শত শত কোটি টাকা খরচ করছে মশার জন্য, আর আমরা জানি যে আপনার মশা মাছির এক্স্যাক্টলি অবশ্যই মানুষের সুস্বাস্থ্য সবার আগে। শহরটা কি হরিলুডে, এইখানে আপনি গরু পালতে হবে, তো সেই জায়গাটাতে আমাদের কাজের স্কোপ আছে। আমরা যদি এই ফরেস্ট বেস ফিডিং সিস্টেমে যাই, এবং আরেকটা কথা আমি একটু ইন্টারভেন করি, সেটি হলো যে আমাদের যে ইম্পোর্ট পলিসি অর্ডারে আমরা ইম্পোর্টটা বন্ধ করে দিয়েছি, ফ্রোজেনের ক্ষেত্রে কিছুটা আমাদের আপনার ওপেন করা আছে। সেখানে যেমন ব্রাজিল অনেক চেষ্টা করছে, এই জায়গায় কিন্তু আমাকে একটা ট্রেড অফ করতে হবে। অর্থাৎ আমি ফার্মারদের প্রোটেকশন দেব, অবশ্যই দিব, কিন্তু আসলে প্রকৃত ফার্মাররা কতজন পাচ্ছে, আর দ্বিতীয় হলো যে ফার্মারদের প্রোটেকশন মানে হলো আমি 400 টাকার গরুর মাংস আমি 800 টাকায় খাচ্ছি, অর্থাৎ আমি 18 কোটি মানুষের কাছে কিন্তু ডাবল দামে মাংসটা পাচ্ছে। সেই জায়গায় একটা ব্যালেন্স করতে হবে। এখন আমি ডোমেস্টিক প্রোটেকশনের নামে আমি পুরোপুরি ইম্পোর্ট বন্ধ করে রাখবো, আমি লাইভস্টক মিনিস্ট্রি, আপনারা আপনাদের প্রযুক্তি উন্নত করেন। সেই প্রযুক্তি উন্নতটা কি? সেটি হলো যে আজকে যে গরুর মাংস যেটায় 220 কেজি মাংস হচ্ছে, ওখানে ওই একই ফিট খাইয়ে যদি এখানে 400 কেজি মাংস উৎপাদন করা যায়, আমাকে কিন্তু সেই জায়গায় যেতে হবে। এখানে কিন্তু আমার যেটা স্ট্যাটিস্টিক যেটা বলে যে এখনো বোধহয় ক্রাইসিস, এবং আপনি এটা আমি এখানে বলতে চাই না, তারপর একটা ইনফরমেশন দিই, আমাদের কিন্তু যদিও লাইভ গরু ইম্পোর্ট বন্ধ, আমাদের কিন্তু প্রচুর গরু ঢুকছে বিভিন্ন পোর্ট থেকে, বিভিন্ন ল্যান্ড পোর্ট থেকে, আমাদের ল্যান্ড স্টেশন থেকে। এগুলো কি আমদানি করা হচ্ছে না অবৈধ? না, আমদানি করার সুযোগ নেই, অবৈধ হচ্ছে। এবং এইটা যদি না ঢোকে তাইলে ওই ওনারা ওই যে 1 কোটি টাকার গরু আবার 2 কোটি টাকা হয়ে যাবে। জি, ধন্যবাদ। আমাদের আলোচনা এখন বেশি সময় নেই, সবাই না আমি আসবো আপনার কাছে। নাজমুল আশরাফ, ছোট করে যদি বলেন, দেশে আবারও কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে, 3 মাসে খেলাপি বেড়েছে 36,000 কোটি টাকা, এর সঙ্গে দামি গরু কেনার প্রতিযোগিতার সম্পর্ক খুঁজে পাচ্ছেন কেউ কেউ, আপনার বিশ্লেষণ কি? না, নিশ্চয়ই, কারণ এত টাকা দিয়ে গরু যারা কেনে তাদের আয়ের উৎস, অথচ তারা কিন্তু তাদের কোম্পানির কিংবা তাদের ব্যবসার ট্যাক্স আপনি নিলে দেখবেন সবই ওনাদের লস। একদম। এখন এই যে হেলাল ভাই বলছিলেন, বা আমরা শুরু করেছিলাম আলোচনাটা, কোরবানির উদ্দেশ্য কি? মনের পশু। মনের পশু তো জবাই দেন না যারা কোটি টাকা দিয়ে কোরবানি দেন, ওই কোটি টাকার কোরবানির মধ্যে তাদের মনের পশুর একটা প্রতিফলন দেখা যায় আর কি। আর ওই যে গণমাধ্যমের দায়ের কথা বলছিলেন, যে গণমাধ্যম তার দায়িত্ব সব ক্ষেত্রে খুব সঠিকভাবে পালন করে তা না, আবার আমাদের একটা ভুল ধারণা আছে অনলাইনে আমরা অনেক কিছু দেখি, সব কিছুকে গণমাধ্যমের উপর চাপিয়ে দেওয়া তা না, কিন্তু গণমাধ্যমের একটা নির্দিষ্ট নিয়ম নীতি অনুযায়ী কাজ করে। সংবাদ মাধ্যম যদি বলি, অনলাইনে যা খুশি করা যায় সেটার সাথে সম্পর্ক, তবে আজকাল টিকটকও করে, তবে গণমাধ্যমে দোষ দিতে পারেন না আপনি। একদম, মানে অনলাইনে গরুর যেই মানে প্রাচুর্য আমরা দেখছি, প্রচুর কন্টেন্ট আপনি দেখবেন ইদানিং গরু নিয়ে। আমরা জানি যে গণমাধ্যম বা সামাজিক মাধ্যম যাই বলি না কেন, গণমাধ্যমের ছাত্র হিসেবে, যে গণমাধ্যম কোনো ব্যক্তি, বস্তু, ঘটনা বা বিষয়কে মর্যাদা দেয়, স্ট্যাটাস দেয়। তো এখন গরু কিন্তু অনেক বড় স্ট্যাটাস পেয়ে গেছে এই অনলাইনে। হ্যাঁ, এখন যৌক্তিক মূল্য নিয়ে আলোচনা হয়েছে। আমি শুধু একটা জায়গায় বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে কৃষি অর্থনীতি বা কৃষির উপর আমাদের যে নির্ভরতা, আমাদের সেই সনাতনী কৃষি বলি আর বর্তমান আধুনিক কৃষি বলি, সেই জায়গায় আমরা খাদ্য নিরাপত্তার কথা বলি। সেই ক্ষেত্রে শুধু খাদ্য মানে তো চাল না, আমাদের মাছ, মাংস, ডিম, দুধ সব কিছু। এখন এই জিনিসগুলোর যে দেশীয় চাহিদা, আমরা রপ্তানির কথা বলছি না, দেশীয় চাহিদা পূরণ করার মতো যথেষ্ট উৎপাদন আমরা করছি কিনা, সেটা মাংসের চাহিদা, ডিমের চাহিদা, দুধের চাহিদা সব কিছু। আমাদের কৃষকরা যে 1-2টা গরু পালা থেকে শুরু করে ওনাদের মতো কর্পোরেট ব্যবসায়ীরা যে অনেক বেশি গরু পালেন, সব কিছু মিলিয়ে চাহিদার চেয়ে যদি সেই যোগানটা বেশি হয়ে থাকে বা সমান হয়ে থাকে, কেন হয়তো বেশি দাম হবে? সেই জায়গায় কারসাজি কারা করছে, সিন্ডিকেশন কারা করছে, সেগুলো নিয়ে বছর ধরে আলোচনা হয়, ওনারা দেখেন অনেক ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু বিদেশ থেকে আমদানি করার নামে এই যে আমাদের দেশে অপচর্চা হচ্ছে, তাই আমি বিদেশ থেকে এনে তাদেরকে একটু সাহায্য করলাম, তার মানে হচ্ছে যে আপনি
দেশি উৎপাদনের সাথে কিন্তু শুধুমাত্র যে আপনার দেশি চাহিদা পূরণ করা হচ্ছে তা না, এখানে কর্মসংস্থানের ব্যাপার আছে, অর্থনীতিতে অবদানের ব্যাপার আছে, জিডিপিতে অবদানের ব্যাপার আছে। সেই জায়গায় আমরা ভুলে যাই। আমরা জানি বহু বছর ধরে এই সরকার তো বটেই, তারও আগে সরকার, বহু বছর ধরে সরকার কিন্তু আপনার এই যে ডেইরি, ফিশারিজ, পোলট্রি এগুলোর উপর যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এবং সেগুলো সমৃদ্ধ হচ্ছে, সংখ্যা বাড়ছে, খামারি সংখ্যা বাড়ছে, আমাদের কর্মসংস্থান বাড়ছে, উৎপাদন বাড়ছে। এই জায়গাটিতে যদি কোনো অপচর্চা হয় সেটা আপনি দূর করেন, তাই বলে এদেরকে ক্ষতিগ্রস্ত করে আপনি আমদানি করে অপচর্চা হয়, যদি অপচর্চা হয় সেগুলো দূর করতে হবে, সেটা দূর করতে হবে। কিন্তু এটাকে দমন করার জন্য আপনি ইন্ডিয়া থেকে গরু আনবেন, কাঠবডি গরু আনবেন, আমাদের খামারিরা গরুতে মার খাবে এবং চোরাচালান হয়ে আসবে, বৈধ অবৈধ হবে। তো আপনাকে তো ব্যালেন্সও করতে হবে না, সেই ব্যালেন্স করার জন্য কিছু থেকে আমরা শুনলাম না, যখন গরুর বাজার খুব চড়া, এই খলিল কাহিনী থেকে শুরু করে অনেক কিছু হলো, হঠাৎ করে দাম 800, 850 টাকা, কোথাও 1000 টাকা বিক্রি হয়েছে। সেই জায়গায় আমরা একটা আলোচনা শুনলাম যে ব্রাজিল থেকে যদি গরু আমদানি করা হয় সেটার দাম অনেক কম হবে, 500 টাকা নিচে হবে। না না, ব্রিডের কথা বলেছে ওনারা, মনে হয় ব্রিডের, ওই যে না, ব্রাজিল থেকে কিন্তু মিট আমদানির কথাও বলা হয়েছে, ওটা ফ্রোজেন কথা বলেছে। তো সেটাও থেমে গেছে, কার কারণে কি জানি না। এখন হচ্ছে কি, আপনি গরুর বাজার বলেন, কাঁচা বাজার বলেন, বা আমাদের শুকনা বাজার বলেন, জামা কাপড় থেকে শুরু করে যা কিছু বলেন, মানে যত ধরনের কনজাম্পশন হয় দেশে বা উৎপাদন হয় বা আমদানি হয়, একটা সোজা হিসাব আপনার কাছে নাজমুল আশরাফ, যখন মরিচের দাম বৃদ্ধি পায় বাংলাদেশে 100 টাকা 200 টাকা হয়ে যায়, ভারত থেকে মরিচ আনা হয় না? না, সেটা তাতে না আমাদের কৃষক কি সেখানে সেজন্য আপনার কৃষক না, কিন্তু আমরা যদি আমরা যখন আমাদের পেঁয়াজের যখন ক্রাইসিস হয় আমরা তো এনে ব্যালেন্স করি, নাহলে দেখা যায় যে দাম 300-400 টাকা হয়ে যায়। না, এই যে ভারত থেকে আমদানি কথা বলছেন, এখানে যেই খারাপ মানে নীতিটা, সেটা হচ্ছে যে আমাদের যে উৎপাদনের সামর্থ্য, যেটা আপনি মাংস বলেন, সবজি বলেন, মাছ বলেন, আমাদের সামর্থ্যটাকে মার খাওয়ানো হচ্ছে ভারত থেকে আমদানি করে। এবং ধরেন আমরা জানি, আমার সংখ্যাটা মনে নাই, উনি বলতে পারবেন, আমাদের যে মাছের উৎপাদন বছরে চাহিদার চেয়ে বেশি, তারপরে ইন্ডিয়ান মাছ কেন আসে? বা যেই জিনিসগুলো আমাদের এখানে তৈরি হয়, উৎপাদিত হয়, সেগুলো কেন ইন্ডিয়া থেকে আসে? ইন্ডিয়া থেকে আসে কোনো একটি পণ্য কি বাংলাদেশের চেয়ে মান বেশি? না, মানও খারাপ, আপনার দামও কম, তারপরে সেগুলো আনা হয় এক শ্রেণীর মানুষকে সুবিধা দেওয়ার জন্য যারা আমদানিটা করেন। ফলে এখানে আমাদের নীতিগত ব্যাপার আছে, বৈধ অবৈধ পথে আসার ব্যাপার আছে। শেষ কথা বলি যে আমাদের যে কোনো জিনিসের দাম, সেটি দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে বিভিন্ন উপলক্ষে দরকার হয়, বছরে দরকার হয়, সব ক্ষেত্রেই কিন্তু যে কথাটা ঘুরে ফিরে আছে যে এক শ্রেণীর মানুষ যারা সিন্ডিকেট করে ছোট জিনিস থেকে বড় জিনিস সব কিছুর দাম বাড়িয়ে দিয়ে বাজারটাকে নিয়ন্ত্রণ করছে, সেই মানুষগুলোকে সরকার এবং রাষ্ট্র দিনের পর দিন, বছরের পর বছর পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে। ফলে তারা কেন ফুলে পেঁপে এই যে মোটা তাজা গরু কেন হবে না, সেই সুযোগটাই তারা নিচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের আলোচনা একদম মানে খুব অল্প সময় আছে, 1.5 মিনিট করে দিতে পারবো। শাহ ইমরান, আপনি অনেক কিছু বলতে চাচ্ছিলেন, যদি আমি সংক্ষেপে আপনি বলেন। এই যে খামারিদের বারবার সিন্ডিকেটের কথা বলা হচ্ছে, বাংলাদেশে টোটাল খামারির সংখ্যা হচ্ছে 8 লাখ, এবং আপনি যদি ছোট ক্ষুদ্র যদি ধরেন এটা 12 লাখের মধ্যে হবে। এই 12 লাখ খামারিদের নিয়ে দেখি সিন্ডিকেট করা পসিবল? সিন্ডিকেট কাকে বলে? সিন্ডিকেটের ডেফিনেশনটা কি? ছয়জন মিলে তো সিন্ডিকেট করতে দেখি আমরা, চিনির বাজার, তেলের বাজারে 4জন। হ্যাঁ, এক্স্যাক্টলি। এখানে সিন্ডিকেট করতে হলে এখানে ইস নাম্বার মাত্র 6 জন সিন্ডিকেট, অল্প কয়েকজন মিলে এটা সিন্ডিকেট করা পসিবল। তো সংখ্যাটা না, তার ক্ষমতা এবং প্রভাবটা হচ্ছে। এখানে খামারিদের সিন্ডিকেট না। গরুর দামের কথা যেটা বলছেন, এটা কি এরকম যে আমি আজকে গরুর দাম এত বলে দিলাম, সারা বাংলাদেশে গরুর দাম এত হয়ে গেল, সারা বাজারে গরুর দাম এত হয়ে গেল? ব্যাপারটা তো এরকম না। আপনি এখন একজন খামারি, সে যদি মনে করে আমার কস্টিং এত, সে তার গরুর প্রাইস এত রাখবে। আপনি বাজারে 550 টাকা কেজি এরকম লাইভ ওয়েট দেখেন, আমাদের অনেক খামারি আছে যে 400 টাকা লাইভ ওয়েটও বিক্রি করে। আমাদের কিছু এই যে খবরটা দিয়েন, তাহলে কোথায় 400 টাকায় বিক্রি করে, তাহলে কিছু মানুষ উপকৃত হবে। আছে না, আপনি আজকেই বলে দেন, আপনি কিংবা পারলে আমরা স্ক্রলে দিয়ে দেব, যেখানে 400 টাকায় পাবেন আপনি। আমাদের এই গোলাপগঞ্জ আছে 300 টাকা পড়বে, এইবার কুরবানিতে 300 টাকা পড়বে। জি আছে, এটা আছে। আমি আপনার আশিক ভাই, আপনাকে এটা আমি দিব, ডেফিনেটলি দিব, সেটা আছে। এখন বিষয় হলো, আপনি সবাইকে তো এক পাল্লায় মাপতে পারবেন না। ঢাকার যে এক্সক্লুসিভ টাইপের গরু করে, যার টার্গেট কাস্টমার ইজ ডিফারেন্ট, যে মনে করে যে আমি ম্যাস পিপলের কাছে গরু বিক্রি করবো না, সবার তো ব্যবসায়ের একটা বিজনেস আলাদা পলিসি থাকে। মানে টার্গেট
কাস্টমার মানে কি সেই ভিআইপি, মানে ভিআইপি কাস্টমার? এখন এটা তো আশিক ভাই একজন ব্যবসায়ীর পয়েন্ট অফ ভিউতে, জি, জি। আপনি যেমন আমার গ্রামের ফটিক যে গরু বানায় সেটা আমার জন্য, এটা তো আমাদের ম্যাস পিপলের জন্য বানায়, কিন্তু অনেক খামারি আছে যে একটু এক্সক্লুসিভ টাইপের গরু করতে চায়, তার কস্টিং সেটা বেশি, সেটা লালন পালন খাওয়া দাওয়া ডিফারেন্ট টাইপ অফ সেটার হতে পারে। আর এটা তো এরকম না যে আপনার রবিউল সাহেব যেটা বললেন, না না সেটা হতে পারে, উই আর ফুলি এগ্রি উইথ ইউ, যে আপনি আরেকটু বেশি খাওয়াচ্ছেন কিংবা আরো মানে ভালো জিনিস খাওয়াচ্ছেন যাতে যাতে তাকে দেখতে ভালো হয়, তার পরিচর্যা করছে, কিন্তু সেটার মধ্যে তো একটা ব্যালেন্স থাকবে। এখানে খাওয়ার শুধু বিষয় না, 10 টাকার 1 কোটি টাকা হতে পারে না। 1 কোটি টাকার গরুর ব্যাপারে যেটা বলছেন সেটা হলো গত বছরে কিন্তু 35 লাখ টাকার উপর গরু দেখা যায়নি। 1 কোটি টাকার গরুর বংশমর্যাদা নিয়ে যে কথাগুলো আসতেছে আমাদের, আপনি কি জানেন পাকিস্তানে গতকালকে পাকিস্তানের হাটে একটা গরু 1,25,00,000 টাকার খামার। পাকিস্তান কি কোনো উদাহরণের জায়গা হলো? একটা দুর্নীতিগ্রস্ত একটা করাপ্ট ইউএসএতে আশিক ভাই, ইউএসএতে একটা গরু 33 কোটি। না না ইউএসএ এখন বিষয়টা হলো কি, আপনার যেটা আমরা যেভাবে বারবার করছি যেটা হলো যে একটা গরুর বংশমর্যাদা যেটা বলছেন, বাংলাদেশের 1 টাকা, একটা গরু তার পেছনে যে হিস্ট্রিটা কি, এটা কেন 1 কোটি টাকা যে চাওয়া হচ্ছে, এটা বারবার যে বলা হচ্ছে, প্রত্যেকটার সেটা কিছু ক্যারেক্টারিস্টিক আছে, কিছু কোয়ালিটি আছে। না ঠিক আছে, 1 কোটি 1.5 কোটি বিক্রি হোক, কিন্তু আমরা চাই এনবিআর যেন সেখান থেকে তার মানে, কারণ বাংলাদেশে কিছু ট্যাক্স বাড়ানো হচ্ছে, তো মানে আমার কথা হলো সঠিক জায়গা থেকে ট্যাক্সটা আসলে গ্রহণ করা উচিত। ধন্যবাদ। আমরা বেশি সময় দিতে পারবো না। আপনাদের মৌলানা আবুল কালাম আজাদ, আপনি যদি আবার মাহাত্মের কথাটা বলেন, এবং এটা যে আসলে ইসলাম সমর্থন করে না, লোক দেখানো মানে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেওয়া, কিন্তু সেটা নিয়ে আমার স্ট্যাটাস তৈরি করা কিংবা আপনার দেখানো এই কিংবা আপনার এই যে একটা মার্কেটে একটা আপনার ভাইব্রেশন তৈরি করা কিংবা যার কারণে অন্য মানুষরা চাপে পড়তে পারে, সেগুলা কতটুকু আসলে গ্রহণযোগ্য? কোরবানি তো সবার জন্য ফরজ না। না আসলে ব্যাপার হলো যে আমরা বছরে একবার কোরবানি দেই, কোরবানি দেই, আর আমরা কেউ কিন্তু জানি না যে আমি পরবর্তী বছর কোরবান দিতে পারবো, বেঁচে থাকবো, বা আমার সামর্থ্যটা ঠিক এভাবে থাকবে। তো প্রত্যেকটা মানুষের উচিত যে আমরা সকলেই আল্লাহমুখী হওয়া আর কি, আমাদের অন্তরটাকে একটু আল্লাহমুখী যদি আমরা করি, তাহলে ক্রেতা বিক্রেতা আমরা সকলে মনে একটা ভালো ট্র্যাকে আসতে পারবো, এবং সমাজে যে একটা মানে খারাপ চর্চা শুরু হয়েছে তা থেকে বের হওয়ার জন্য অন্তরে আল্লাহর ভয় এবং ভালোবাসা দুটাকে একাত্ম করা দরকার। যদি আমরা মনে করি যে আসলে কে কি দেখলো না দেখলো সেটা ইম্পর্টেন্ট নয়, আমার রব খুশি হলো কিনা, এ কোরবানির মাধ্যমে আমি আল্লাহর সান্নিধ্য পেলাম কিনা, জি, যদি এই চিন্তা আমরা লালন করি, ইনশাআল্লাহ একটা পরিবর্তন হবে। ধন্যবাদ আপনাকে জনাব হেলাল উদ্দিন। অস্বাভাবিক দামের কারণে অনেকে এবার ইচ্ছা থাকার পরেও হয়তো কোরবানি দিতে পারবে না। তো ভোক্তাদের পশুর হাটে স্বস্তি দিতে কি উদ্যোগ দরকার হতে পারে কিংবা কি উদ্যোগ থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? সংক্ষেপে যদি বলেন। যেটা প্রথমত হচ্ছে যে এই যে 550 টাকা লাইভ মানে ওজন দিয়ে বিক্রি করা হচ্ছে, এতে করে বাজারে ভুল মেসেজ যায়। এখন সাধারণ খামারে ভাববে যে তাইলে তো ওনার খরচ পড়বে প্রায় 900-1000 টাকা গরুর মাংস, আমি কেন কম বিক্রি করব? বাজারটা কিন্তু বেড়ে গেল। আপনি যখন দেখছেন যে পঞ্চগড়ে একজনে কাঁচামরিচ বিক্রি করছে 200 টাকায়, তখন কিন্তু টেকটা মনে করে যে আমি কেন 150 বিক্রি করবো ভাই, আমিও 200 করে ফেলি ভাই। বিষয়টা ওই রকম, যে কারণে এই জায়গাগুলো খুবই বাজে মেসেজ যায়। এটা একটা বাজে মেসেজ কি, যে আজকে যেটা আরো পরিষ্কারভাবে জানলাম, এটা কিন্তু খামারিদের নিজেদের ইচ্ছা মতো বানানো। হ্যাঁ, এটা কিন্তু সরকারের কোনো রেট না। এবং যদি আপনি হাড় মাংস, হাড় তারপর বর্জ্য এগুলো সব বাদ দেন, তাহলে কিন্তু আসলে লাইভ স্টকের হওয়া উচিত 300 থেকে 350 টাকা। এই যে ভুল মেসেজ দিলেন আপনি। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি মুক্তবাজার অর্থনীতি, আমার পণ্য আপনার বাজারে ঢুকতে দিতে হবে, আপনার পণ্য আমার বাজারে ঢুকতে দিতে হবে, এটা হচ্ছে মুক্তবাজার অর্থনীতির মূল থিম। সেই ক্ষেত্রে আমি মাঝে মাঝে যেটা করতে পারি যে আমার যদি সেই ধরনের মানে প্রোডাকশন না থাকে, আমি একটু ধীরে চলনীতিতে চলতে পারি, কিন্তু আপনাকে দিতে হবে, এটা হচ্ছে মুক্তবাজার অর্থনীতির মূল থিম। এখন প্রশ্ন হচ্ছে, আপনাকে আমি একটা খামারি করতে দিব বা আমাকে একটা টায়ার বানাইতে দিবেন, আর টায়ার বানাইতে দিয়ে বলবেন যে বিদেশ থেকে টায়ার আমদানি করা যাবে না, আমি মনোপলি ব্যবসাটা করে ফেললাম, ভোক্তা ক্ষতিগ্রস্ত হলো। এই জন্য মুক্তবাজার অর্থনীতি আসে না এই পৃথিবীতে। মুক্তবাজার অর্থনীতি এসছে যাতে ভোক্তা ভালো থাকে, প্রতিযোগিতামূলক বাজার হয়, আমরা সেটাকে জলাঞ্জলি দিচ্ছি। ধন্যবাদ আপনাকে এবিএম খালিদুজ্জামান। আপনারা অনেক কাজ করছেন,
তো এই যে গবাদি পশু বিশেষ করে গরুর মাংসের যে ক্রাইসিসটা গত কয়েক বছর বিশেষ করে গত 2 বছর ধরে একদম তুঙ্গে, এইটা সমাধানে কিংবা এটাকে ব্যালেন্স করার জন্য, কারণ নীতি নির্ধারণের জায়গা থেকেই তো এগুলো করতে হয়, তো আপনাদের কি পরিকল্পনা আছে ছোট্ট করে যদি বলেন? একটা হলো আমরা কারিগরি সহায়তার দিক থেকে চিন্তা করলে একটা আলোচনা আসছে যে আমাদের প্রোডাকশন পারফরমেন্সটা, গরুর মাংসের খরচ পার কেজি প্রোডাকশন কস্টটা যাতে কমানো যায়, তার জন্য যে সমস্ত ম্যানেজমেন্ট বা প্রযুক্তিগত দিক আছে এই প্র্যাকটিসগুলো বাড়ানো, খামারিদের প্রশিক্ষিত করা। অফকোর্স একটা আন্তর্জাতিক বাজারের সাথে ভোক্তার প্রোটেকশনের জন্য ব্যালেন্স থাকবে, বাট অ্যাট দ্য সেম টাইম আমার এই 15-20 লক্ষ যে খামারি, আজকে যে প্রাণী সম্পদ যে একটা সেক্টর ইন্ডাস্ট্রি হয়েছে, এখানে যে মেইল প্র্যাকটিসগুলো হচ্ছে, যে অপচর্চাগুলো হচ্ছে, সেগুলো আমরা সহযোগী সরকারি প্রতিষ্ঠান একত্রিতভাবে কাজ করতে চাই, যাতে করে আমার ভোক্তা প্রোটেকশন পায় আর আমার প্রাণীজাত পণ্যের মূল্যটা যাতে ভোক্তা সহনীয় পর্যায়ে থাকে। এবং যত কারিগরি দিক আছে অবশ্যই আমরা কারিগরি প্রযুক্তিগত দিক দিয়ে যাতে উন্নত জাত এবং উৎপাদন আরও বৃদ্ধি করা যায়, যাতে করে ইউনিট কস্ট পার কেজি উৎপাদন খরচটা কমানো যায়, সেজন্য প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়। ধন্যবাদ আপনাকে। রবিউল আলম, একদম 1 মিনিটে বলবেন। আমার প্রথম আমি আলোচনা না, আমি 2-3টা প্রশ্ন রাখতে চাই। এই 20 লক্ষ খামারিকে আপনারা 6 জন বা 10 জন খামারি জিম্মি করে তাদের 20 লক্ষ খামারির সিম্পিতিটা গ্রো করে আপনারা ব্যবসা করতেছেন, প্রমাণ করে দিল। 1, 2 হলো আপনারা যে মাংস বানাইয়া জবাইখানা করেছেন, কোনো অনুমতি নিছেন? 3 নম্বর হলো আপনারা এই যে খালের ভিতরটা গরুর গোবর গোচনা সব সাইডে দিতেছেন, এগুলা কার সম্পত্তির উপরে? প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে আমি পেয়েছি, আমি খুব খুশি। আপনারা রমজান মাসে মাংস বিক্রি করেন একটা মূল্য নির্ধারণ করে, কোটি কোটি টাকা ভর্তুকি দিচ্ছেন, ওরা নিচ্ছে, এই ফার্মাররা নিচ্ছে, তারাই সাপ্লাই দিচ্ছে, আপনারা সাপ্লাই দিচ্ছেন। আমি একটা মিটিংয়ে ছিলাম, আমি প্রতিবাদ করেছি, এরপরে থেকে আমার আর আপনারা দাওয়াত করেন না। কেন দাওয়াত করেন না? যদি এই যে গাড়িগুলো কাছে আসতে চাই, এই যে ফ্রিজিং মাংস দাওয়াত করেন না, প্রতিবাদ করেছেন বলে? না, আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি স্যার, আজকে জাতি শুনতেছে। আপনি গরু, আপনার গরু আপনি ফ্রিজিং গাড়ির ভাড়া দিচ্ছেন, ওরা জবাই করতেছে, প্যাকেট করে আমাদেরকে ফ্রিজিং মাংস খাওয়াচ্ছেন কেন? আপনার গরু, আমি ঢাকা শহরে 20টায় দোকান দিব আপনাকে বিনা পয়সা, আপনারা কেন দাম কমাচ্ছেন না? আপনারা তো দাম কমাচ্ছেন না। আমি তো কমানে, আমরা তো ওনাদের থেকে কমে বেচছি, আমরা ওনাদের থেকে, ওনারা 600 টাকা বেচছে। খলিল সাহেবকে হুমকি দিয়েছে ভাই, আমি তো সেখানে ছিলাম, আমার তো ভাই খলি। আমি ওনাদেরকে বলি এই ছোট্ট আলোচনা, ভাই প্লিজ আমি শেষ করি, এই ছোট্ট আলোচনায় এত বড় সমস্যার সমাধান হবে না। প্রাণী সম্পদ মন্ত্রণালয় যদি আমাদের সাথে আলোচনা করেন, এই যে সরকারি টাকাগুলো ভর্তুকি দিচ্ছেন আর লুটেরারা লুইটা খাচ্ছে, জাতি পাচ্ছে না কিছুই, এখান থেকে বেরিয়ে আসছে। আর একটি কথা সিটি কর্পোরেশনকে বলতে চাই, পরিবেশ অধিদপ্তরকে বলতে চাই, এই যে প্রাণী সম্পদ মন্ত্রণালয় ওনারা যে সুবিধাগুলো দিচ্ছে ফার্মারদেরকে, আমি স্যালুট। বাংলাদেশে 20 লক্ষ ফার্মার, বাংলাদেশটা পরিবর্তন হয়েছে। এক সময় 35% গরুর শর্ট ছিল, আমরা ভারত থেকে আমদানি না, এটা অবৈধ পাচার। বাংলাদেশ কখনো গরু আমদানি করে নাই, ওনারা খালি সরকারে খালি গুতায় আমদানি করেন। বাংলাদেশ আমদানি করার অনুমতি দিব কই? এইটা এই 20 লক্ষ ফার্মারদেরকে তাদের সুবিধাটা পৌঁছায় দেন। এই গুটি কয়েক 6 জন সিন্ডিকেট লইয়া আপনারা আলোচনা শেষ করতে হবে, এইটা পরিহার করেন। এখানে আমাদেরকে ডাকেন, ওই যে হেলাল ভাই আছে, এই ধরনের। ধন্যবাদ। আমরা পরবর্তীতে হয়তো ওনার কাছে কোন এক সময় সুযোগ পাবো জিজ্ঞেস করার যে 6 জন খামারিকে নিয়েই কেন আপনারা বসেন, কিংবা এই সিন্ডিকেটের সাথে আপনাদের কিসের আতাত? জনাব এইচ.এম. শফিকুজ্জামান, এবারের ঈদে ভোক্তাদেরকে স্বস্তি দেওয়ার জন্য কি বলবেন আপনি? মানে আপনারা তো সবকিছু নিয়েই আপনারা হাজির হন, কিংবা আসলে সত্যি কথা বলতে বাংলাদেশের মানুষ প্রচণ্ড কৃতজ্ঞ আপনাদের কাছে, কারণ আগে এই অ্যাকশনগুলো আমরা দেখিনি এবং অনেক উপকারও পাওয়া গেছে। তো এই যে আপনার সব জায়গাতে পণ্য মূল্য নিয়ে এক ধরনের স্বেচ্ছাচারিতা চলছে, যে যার মতো করে যে ওনারা একটা রেট ঠিক করে দিচ্ছে, ওনারা রেট ঠিক করে দেওয়ার কি? প্রথমত মানে আমাদের এখানে যেটা ইন্টারভেনশন হবে সেটি হলো যে আপনি যেটা বললেন যে কেউ বসে আপনার
দামটা ঠিক করছে এরকম জি। তথ্য দেন, আমরা সেখানে আমাদের অভিযান চালাবো। আরেকটি হলো যে সাপ্লাইটা যাতে স্মুথ রাখা হয়, এই সাপ্লাইটা যদি আমি স্মুথ রাখতে পারি, আমার যেটা ধারণা জি। আপনার ওই যে ওই 1 কোটি টাকার যে কর্পোরেট গরু বা ওই বংশীয় গরু 1 কোটিতে নেমে আসবে। সেটা কিন্তু আমাদের জানা, আমরা আসলে মাছ পিপল যে গরুটা কোরবানি দিই সেটা আপনার ইয়েতে আসবে আর কি, মোটামুটি আমরা ধরাছোঁয়ার মধ্যে। অ্যাফোর্ডেবল প্রাইজে পাবো। আরেকটি আপনাদের কাছে আমার অনুরোধ, ওই যে 1 কোটি টাকায় যিনি গরুটা কিনেছেন তার মুখোশটা আপনাদের অনুসন্ধানী রিপোর্টে এটিও জাতির কাছে প্রকাশ করা দরকার, যে তিনি এত বিত্তবান হয়েছেন বাংলাদেশে এবং কিভাবে হয়েছেন সেটাও বোধহয় আপনার অনুসন্ধানী রিপোর্টে চলে আসবে। এটাও আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি, এবং সেইটা যদি আমরা মুখোশটা উন্মোচন করি তাহলে আমার মনে হয় যে তখন আর আগামী বছর হয়তো এরকম কেউ সাহস করবে না যে 1 কোটি টাকা দিয়ে গরু কিনবে। তো অনুসন্ধান যারা দায়িত্বপ্রাপ্ত তারা করা দরকার, তারা তো করে না, তারা আবার গিফট পায় কিনা, কারণ আমরা শুনেছি যে খামারিরা কি তাদের জন্য কোরবানির গরু উপঢৌকন হিসাবে দিয়ে থাকেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। না, আমরা শেষ করছি। রোজা শুধু রমজান মাসের জন্য আপনারা একটু বর্ডারটা ক্লোজ রাখেন, 500 টাকা কেজি মাংস বিক্রি করবো পুরা জাতি। না, ওপেন থাকলেও তো আপনারা বেশি দাম বিক্রি করেন। আপনি তো শুনেন, আপনি কিন্তু ইয়েকে আপনার করতে, আপনি কিন্তু দিতে দেননি তো আমাদের যে আপনার আপনিই দেননি, আপনারাই দেন নাই। খলিলকে খলিলের মাংস আমি নিজে খাই না, খলিলকে আপনার দেন এটা নিয়ে আরেকদিন আপনার সাথে আলোচনা করব। দর্শক, আজকের আলোচকদের কেউ যেমনটি বলছিলেন, সামাজিক অবক্ষয়ের কারণে দেশে কোটি টাকার গরু কেনা বেচার মতো একটি অসুস্থ পরিবেশ তৈরি হয়েছে। এর ফলে সমাজে বৈষম্য প্রকট হচ্ছে। এই প্রবণতা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। অতি মুনাফালোভী কিছু কর্পোরেট প্রতিষ্ঠান ও ব্যক্তির হাতে কোরবানির পশুর বাজার ক্রমাগত জিম্মি হয়ে পড়ছে। এর থেকে বাজারকে বের করে আনতে হবে। গরুর দাম নিয়ে যাতে কোনো ধরনের সিন্ডিকেট গড়ে না উঠতে পারে তা নিশ্চিত করতে হবে। কঠোর মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে। বাজারে পশুর সরবরাহ ঠিক রাখতে হবে। দেশে গবাদি পশুর উৎপাদন ব্যয় কমিয়ে আনতে হবে। ফিড উৎপাদকদের জবাবদিহিতার মধ্যে আনতে হবে। ক্ষুদ্র খামারিদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে। এবারের ঈদে ভোক্তাদের স্বস্তিতে সরকারি সংস্থাগুলোর তৎপরতা বাড়াতে হবে। দর্শক, আজ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।